দিলাম, সেগমেন্ট যেন না হয়। চলো দেখো, তাহলে আমরা আজকে পড়বো ব্যাসিলেরিওফাইসি, এদেরকে গোল্ডেন ব্রাউন অ্যালগি বলে। ঠিক আছে, আমরা পড়ছি কি ব্যাসিলেরিওফাইসি। ঠিক আছে, এদেরকে কি বলা হয়, গোল্ডেন ব্রাউন অ্যালগি নামে এরা পরিচিত। তবে বর্তমানে না এরা আর অ্যালগির মধ্যে পড়েই না, এদেরকে আমরা নর্মালি কি বলি, গোল্ডেন ব্রাউন অ্যালগি, গোল্ডেন ব্রাউন অ্যালগি। ঠিক আছে, তো বর্তমানে এরা কিন্তু কেউ অ্যালগির মধ্যে পড়ে না, এরা একটা অন্য কিংডমের মধ্যে পড়ে, যে কিংডমটার নাম হচ্ছে কি বলতো, প্রোটিস্টা। ঠিক তো, এটার নাম হচ্ছে কি প্রোটিস্টা। তাই আমার বেশিরভাগ ক্ষেত্রে যেখানে আমি জেনারেল পড়িয়েছিলাম সেখানে ব্যাসিলিওফাইসিকে কিছু ক্ষেত্রে আমি টানিনি। কারণ কেন টানিনি, কারণ সে তাকে এখন আর প্ল্যান্ট বলে কনসিডারই করা হয় না। এই প্রোটিস্টার মধ্যে একটা গ্রুপ আছে যেটাকে বলা হয় ক্রাইসোফাইটা। সেই ক্রাইসোফাইটার মধ্যে কে কে পড়ে, এই রকম ডায়াটমস পড়ে, এরকম ডিনোফ্ল্যাজেলেটস বলে আরেক ধরনের অর্গানিজম হয়, তারা পড়ে। বুঝে গেছো, ডিনোফ্ল্যাজেলেট আর কি বললাম ব্যাসিলিওফাইসিস যে ডায়াটমস, দে আর ডিফারেন্ট। ঠিক আছে, কিন্তু কিছু সিমিলারিটিস আছে, কিন্তু তারা প্রত্যেকে এখন কিংডম প্রোটিস্টার মধ্যে পড়ে। কিন্তু আমরা ওই ঐতিহাসিক গুরুত্বের খাতিরে আমরা একে গোল্ডেন ব্রাউন অ্যালগি নামে পড়বো। কেন একে অ্যালগি করার পেছনেও কিছু কারণ রয়েছে, যে অ্যালগির পিগমেন্ট কম্পোজিশনের সাথে এর কিছু সিমিলারিটি ছিল, সেকে প্ল্যান্টে ঢোকানোর কারণ ছিল সে ফটোসিনথেটিক, এইসব কারণে তাকে রাখা হয়েছিল হয়তো প্ল্যান্টে। কিন্তু বর্তমানে একে কোথায় আলাদা করে দেওয়া হয়েছে, প্রোটিস্টাতে আলাদা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে সবার প্রথমে আমরা পড়বো যে গোল্ডেন ব্রাউন অ্যালগি, যাদেরকে আমরা ব্যাসিলেরিওফাইসিয়ান অ্যালগি বলছি। ঠিক আছে, এদের একটা কমন নেম আছে, আমি পরে বলছি। এগুলো কি হয় নাকি অলওয়েজ ইউনিসেলুলার হয় এবং ইউক্যারিওট হয়, এবং কি হয় নাকি ইউক্যারিওট হয়। ঠিক তো, এরা প্রোক্যারিওট নয়। এরকম আমরা প্রোক্যারিওট একটা আমরা গ্রুপ পাবো, মানে একটা অ্যালগির ক্লাস হিসেবেই পাবো, যদিও সেও এখন বর্তমানে অ্যালগিতে নেই, তার নাম হচ্ছে সায়ানোফাইসি। ঠিক তো, তো এই গোল্ডেন ব্রাউন অ্যালগি যাদেরকে আমরা ব্যাসিলেরিওফাইসিয়ান অ্যালগি বলছি, তারা হচ্ছে ইউনিসেলুলার এবং ইউক্যারিওট, মাথায় রাখবে। এবং এদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার, যাদের জন্য একে কিংডম প্রোটিস্টাতে ফেলেছি, যে এরা কিন্তু অলওয়েজ লিভ অর থ্রাইভ অ্যাজ এ কলোনি। তারা সবসময় কি ফর্ম করে রাখে, কলোনি ফর্ম করে থাকে। মানে মোদ্দা কথা, তাদেরকে কোনোদিন তুমি একা পাবে না। মানে এরকম একটা ইউনিসেল, এইরকম একটা ইউনিসেল তুমি এটা পাবে না। যখনই পাবে একসাথে অনেকগুলো পাবে, তাদের বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট দেখা যেতে পারে, কিন্তু যখনই পাবে তুমি এদেরকে একসাথে পাবে। এটা হচ্ছে প্রোটিস্টার একদম ইউনিক ফিচার, যে কলোনি ফর্ম করে থাকে। ইউনিসেলুলার বাট দে ফর্ম কলোনি। এখন দেখবে আমাদের টাউনে অনেকগুলো কিছু আমরা কলোনি নামে পরিচিত, মানে পাড়াগুলোকে আমরা কলোনি বলি, যেমন ইরিগেশন কলোনি, এই কিছু ডেভেলপমেন্ট কলোনি। তো যেখানে সংঘবদ্ধভাবে থাকার রীতি আছে সেই জায়গাটাকে আমরা কলোনি বলি। তো এদের মধ্যে এরকম একটা ফিচার দেখা যায় যে তারা কলোনি ফর্ম করে থাকে। ঠিক আছে, তারা কলোনি ফর্ম করে থাকে। একটু বলি যে তারা অ্যাকুয়াটিকও হতে পারে, তারা টেরিস্ট্রিয়ালও হতে পারে। এইসব ব্যাপারে আমরা এই মুহূর্তে এতটা ঝামেলা করব না। এবার আমি বলছি যারা অ্যাকুয়াটিক তারা কি হতে পারে, তারা প্ল্যাঙ্কটনও হতে পারে, এবং তারা কি হতে পারে, বেনথসও হতে পারে, মানে বেনথিকও হতে পারে। লিখছি, এগুলোর মানে বোঝো, প্ল্যাঙ্কটন, নেকটন, বেনথস, এগুলোর মানে বোঝো না, বোঝো না, বোঝো? যাই হোক, ঠিক আছে, জানো তাহলে। দেখো, এগুলো যদিও জুলজির জিনিস, তবু আমি তোমাদের বলে দিচ্ছি একটা একটা কি বলে। জলের যেগুলো থাকে হ্যাঁ, প্ল্যাঙ্কটন, একটার নাম ভেসে হচ্ছে বেড়ায়, জলের মধ্যে যেগুলো নেকটন, ভেসে বেড়ায়, জলের তলায় যেটা থাকে সেটা মনে হয় বেঞ্চি, আর একটা বেন্থস হচ্ছে যেটা। বেনথস। এই তিনটে জিনিসের মানে একটু বুঝে নাও। দেখো, তিনজনই জলে থাকে, প্ল্যাঙ্কটনও, নেকটনও, বেনথসও, তিনজনই জলে থাকে। ঠিক আছে, প্রথম কথা হয়েছে। দেখো, প্ল্যাঙ্কটন এবং নেকটন এই দুজন হচ্ছে ফ্রি ফ্লোটিং, না সরি আমি লিখবো না, এরা দুজন হচ্ছে ফ্রি ফ্লোটিং লিখবো না, এরা হচ্ছে ফ্লোটিং। এরা নাকি কি করে, ফ্লোট করে। আর এই যে বেনথস, সে কারো না কারোর সাথে কি হবে নাকি, অ্যাটাচড হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবারে আমি বলবো যে যারা প্ল্যাঙ্কটন, তাদের নাকি কি ক্ষমতা নেই, তাদের নিজেদের চল মানে গমনের কোনো ক্ষমতা নেই, মুভ করার মুভমেন্টের ক্ষমতা নাকি প্ল্যাঙ্কটনের নেই। প্ল্যাঙ্কটনরাও কিন্তু মুভ করে বাই ওয়াটার কারেন্ট আর উইন্ড কারেন্ট, মানে জলের ভেতরে হাওয়া বয়ে গেল বা জল ওয়াটারের টার্বুলেন্স ক্রিয়েট হলো,
এগুলোর জন্য প্ল্যাঙ্কটন মুভ করে, এদের নিজস্ব কোনো গতিশক্তি নেই, ওন মুভমেন্টের পাওয়ার নেই, ওন মুভমেন্ট করতে পারে না, ওন মুভমেন্টের পাওয়ার নেই, এদেরকে প্ল্যাঙ্কটন বলি। আর নেকটন কাদের বলি? এরাও ফ্লোটিং, এরাও ফ্লোটিং, কিন্তু এরা নিজে নিজে মুভ করতে পারে, এদের কি রয়েছে? পাওয়ার অফ মুভমেন্ট রয়েছে, ঠিক তো? তো এরা নিজেদের মুভ করার ক্ষমতা রয়েছে। আমি কথাগুলো তিনটার মানে বোঝাতে পারলাম যে প্ল্যাঙ্কটন, নেকটন আর বেন্থস তিনজনই কি অ্যাকুয়াটিক, অ্যাকুয়াটিক যারা অর্গানিজমস হয় তাদের ক্ষেত্রে এই নামগুলো জুড়ে, ঠিক আছে? প্ল্যাঙ্কটন আর নেকটন ফ্লোট করতে পারে, ওয়াইল বেন্থস কি থাকে? কারো না কারোর সাথে অ্যাটাচ থাকে। প্ল্যাঙ্কটনের নিজস্ব গতিশক্তি নেই, সে ওয়াটার কারেন্ট দ্বারা মুভ করে। আর নেকটনের ওয়াটার কারেন্ট তো আছেই, এর কিন্তু নিজস্ব গতিশক্তি আছে, এ মানে স্রোতের বিপরীতেও হয়তো চাইলে যেতে পারে, কিন্তু প্ল্যাঙ্কটন পারবে না, ওকে স্রোতের দিকেই যেতে হবে। এটি হচ্ছে পার্থক্য। তো আমরা কি বলবো যে গোল্ডেন ব্রাউন অ্যালগি মানে দ্যাট ইজ, যেগুলোকে আমরা এক কথায় বলি, আমরা একটু পরে আসছি কথাটা কি না আমি বারবার বলছি না। তো প্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন এবং এরা কি হতে পারে? বেন্থিকও হতে পারে, এরা প্ল্যাঙ্কটনও হতে পারে, বোঝা গেছে? হ্যাঁ, দুজনই হতে পারে। তো প্ল্যাঙ্কটনের মধ্যেও আমরা দেখতে পাবো এদের এবার অ্যাকুয়াটিক, তো এরা মেরিনও হতে পারে, এরা ফ্রেশ ওয়াটারও হতে পারে। তবে কিছু কিছু সময় একটা প্রশ্ন দেয় জানো তো, যে ফ্রেশ ওয়াটার প্ল্যাঙ্কটনের নাম, তো ফ্রেশ ওয়াটার প্ল্যাঙ্কটনের যদি তোমাদের নাম দেয়, তোমরা একটা কমন নাম লিখে রাখবে যার নাম হচ্ছে মেলোসিরা, ঠিক আছে? কিছু কমন নেম পড়ে রাখতে হবে, যেমন মেলোসিরা, ন্যাভিকিউলা, এই নামগুলো তোমরা পড়ে রাখবে। এগুলো হচ্ছে কি বলতো? ফ্রেশ ওয়াটার প্ল্যাঙ্কটনিক, মানে এরা প্ল্যাঙ্কটন এবং ফ্রেশ ওয়াটার, বোঝা গেছে? ব্যাস এইটুকুন বলবো, এর থেকে বেশি আর কিছু বলবো না আমি একদম। এটা কি লিখলেন? কোনটা বলো? ন্যাভিকুলা, এই মেলোসিরা, মেলুসিরার পর? ন্যাভিকিউলা, ন্যাভিকিউলা, ঠিক আছে? এগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার। চলো আমরা একটু এগিয়ে যাই। দেখো এদের পিগমেন্ট যদি বলি, এদের পিগমেন্ট তোমাদেরকে যদিও জেনারেলের নোটে দেওয়া আছে, তবুও আমি বলবো যে এদের ক্লোরোফিল এ থাকে এবং ক্লোরোফিল সি, সিমিলার উইথ ফিওফাইসি। খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে ফিওফাইসিরও ক্লোরোফিল কম্পোজিশন এইরকমই থাকে, তারপর থেকে চেঞ্জ হবে। তারপরে আমরা কি দেখবো যে এর মধ্যে রয়েছে কি রয়েছে? বিটা ক্যারোটিন রয়েছে এবং কি রয়েছে? ইটা ক্যারোটিন রয়েছে। কি রয়েছে? বিটা ক্যারোটিন এবং ইটা ক্যারোটিন রয়েছে, ঠিক আছে? এগুলোতে আমরা গুরুত্ব দেবো না, আমরা গুরুত্ব কোন দেবো? যে এদের মধ্যে এক ধরনের জ্যান্থোফিল আছে, যে জ্যান্থোফিলটাকে নাম রেখেছে কি বলতো? ডায়াটমিন। যে জ্যান্থোফিলটার নাম রেখেছে কি? ডায়াটমিন। এই ডায়াটমিনটা বলছে লার্জ প্রপোর্শনে থাকে এবং এই কি কালার প্রডিউস করে? ব্রাউন কালার প্রডিউস করে। কি কালার প্রডিউস করে? ব্রাউন কালার প্রডিউস করে। ক্লিয়ার? লার্জ প্রপোর্শনে একটা পিগমেন্ট থাকে যার নাম হচ্ছে ডায়াটমিন, যে নাকি ব্রাউন কালারটা ইম্পার্ট করে। আমি একটু আগেই লিখলাম গোল্ডেন এবং ব্রাউন, তোর মধ্যে ব্রাউন কালারটা কোথা থেকে এসছে আমরা এটা জেনে গেলাম যে ইট ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডায়াটমিন, ইট ইজ আ কাইন্ড অফ জ্যান্থোফিল। তো হোয়াইল গোল্ডেন কালার এটা হচ্ছে মিক্সড, এই যে কি বলছে ক্লোরোফিল এবং কি রয়েছে ক্যারোটিন, এই দুজনের মিক্সড হয়ে গোল্ডেন কালারটাকে ইম্পার্ট করে। আর ডায়াটমিন একাই কি কালারকে ইম্পার্ট করে? ব্রাউন কালারকে ইম্পার্ট করে, বোঝা গেছে? অ্যাকচুয়ালি গোল্ডেন ব্রাউন কথাটার মানে আশা করি বোঝো, যে একটু চকচকে টাইপের যে ব্রাউন কালারের, ঠিক আছে? চকচকে যে চকলেট কালার, চকলেটটাকে গলিয়ে দিলে যেরকম একটা কালার তোমার চোখে আসবে, ডায়াটমের মধ্যে তুমি এমনি গলাতে পারবে না, চকলেটকে গলিয়ে দিলে যে একটা চোখে আসবে একটা ছবি গোল্ডেন ব্রাউন মিক্সড, সেই হিউটা আসে, সেই হিউটা অ্যাকচুয়ালি কি এদের মিক্সড ওয়েতে আসে, ঠিক আছে? এই তাহলে কি আসে যে সবুজের সাথেই আসলে কি হয়ে যায় ডায়াটমিন মানে ব্রাউন কালারটা মিশে ওইরকম একটা কালারকে ইম্পার্ট করে, তাদের প্রপোর্শন ভ্যারি করে, ঠিক আছে? দেখো এরকম সেম কম্পোজিশন আমরা কোনখানে পাবো বলো তো? ফিওফাইসিতে সেম কম্পোজিশন। কেন বলছি? বলছে ওখানে তো লোকে নাম দিয়ে চলে গেছে যে একটা পিগমেন্ট আছে, যে পিগমেন্টটার নাম হচ্ছে ডায়াটমিন, যেটা নাকি ব্রাউন কালার ইম্পার্ট করে। আর ফিওফাইসিতে আমরা একটা পিগমেন্টের নাম পড়েছিলাম যার নাম হচ্ছে কি? ফিউকোজ্যান্থিন, যার নাম হচ্ছে কি? ফিউকোজ্যান্থিন। সে নাকি কি করে? ব্রাউন কালার ইম্পার্ট করে কাদের? ফিওফাইসিয়ানদের, তাই তো? ফিওফাইসিদেরকে এমনিতেই ব্রাউন অ্যালগি বলা হয়। পরবর্তীকালে জানা গেল যে এই যে ডায়াটমিন যার নাম, অ্যাকচুয়ালি ইট ইজ ফিউকোজ্যান্থিন, অ্যাকচুয়ালি ইট ইজ ফিউকোজ্যান্থিন, বা এরই একটা আইসোমার যেটাকে কি বলা হয়? আইসোফিউকোজ্যান্থিন। একই জিনিস, যেটা ফিওফাইসির ফিউকোজ্যান্থিন, সেই সেম ফিউকোজ্যান্থিনটা এখানেও প্রেজেন্ট, বাট এখানে এটার নাম কি দেওয়া হয়েছে বলতো? ডায়াটমিন। এখানে এটার কি নাম দেওয়া হয়েছে? ডায়াটমিন, মাথায় রাখবে।
এটাই তোমাকে কি দেয়, ব্রাউন কালারটি ইম্পার্ট করে, আর যে ক্লোরোফিল এবং ক্যারোটিন মিলে ওই গ্রিন কালার, ব্রাউন এবং গ্রিনে মিলে কি তৈরি করে, তোমার ওই গোল্ডেন ব্রাউন কালারটাকে প্রডিউস করে। দেখো এরপরে চলে আসে আমি ফ্ল্যাজেলেশন, সরি এরপরে আমি চলে আসি কোনখানে, ফ্ল্যাজেলেশন। দেখো এই গোটা ব্যাসিলেরিও ফাইসিকে তুমি যদি দেখো তাহলে তুমি ফ্ল্যাজেলা স্টেজ না খুব কম পাবে, খুব রেয়ারলি পাবে। ঠিক আছে, আমি একটি জায়গায় আমি এখন পড়াচ্ছি না, তবুও আমি তোমাদেরকে বলে যাব, আমি পড়াবো পরে, যে আমরা একটি স্পোরের নাম পাবো যার নাম কি বলতো, স্ট্যাটোস্পোর, যার নাম হচ্ছে কি স্ট্যাটোস্পোর। এই স্পোরটিতেই আমরা শুধুমাত্র এরকম ফ্ল্যাজেলা স্টেজ পাবো। কি ধরনের জিনিস ফ্ল্যাজেলা, যে ফ্ল্যাজেলাটা হচ্ছে তোমার কি, যাদের ফ্ল্যাজেলা কেমন ভাবে ফ্ল্যাজেলা থাকবে, তো ফ্ল্যাজেলা বলছে সিঙ্গেল থাকে, মানে কতগুলো থাকে, একটা থাকে, এবং সেটা অ্যান্টিরিয়ারলি প্লেসড, সেটা হচ্ছে অ্যান্টিরিয়ারলি প্লেসড, এবং সাথে কি বলবো যে কি থাকে, তিন সেল টাইপের থাকে, কি থাকে, তিন সেল ফ্ল্যাজেলা থাকে। ব্যাস এইটুকুন পড়ে চলে যাব আমরা। ঠিক আছে, এইটুকুনি ফ্ল্যাজেলেশন পড়বো। সেল ওয়াল খুব গুরুত্বপূর্ণ, আমি এখন পড়াচ্ছি, আর পরে যখন আমরা সেল ক্যারেক্টারিস্টিক্স পড়বো তখন আমরা পড়বো না। দেখো সেল ওয়াল তোমাদেরকে আগেই লিখেছিলাম যে এটা দুটো লেয়ার। ঠিক আছে, দেখো এ কিন্তু প্ল্যান্ট থেকে বেরিয়ে যাওয়ার পেছনে এটাও একটা কারণ, এই সেল ওয়ালটা কি জিনিস বলবো, যে এর যেটা ইনার লেয়ার, আমি লিখে দিচ্ছি প্রথমে টু লেয়ার, এটা তোমাকে আগেই বলে দিলাম আমি, টু লেয়ার। এটার যেটা ইনার লেয়ার, সেখানে কি রয়েছে বলো তো, পেকটিন রয়েছে। আমরা দেখেছিলাম যে প্ল্যান্টসদের ক্ষেত্রে কিন্তু সেলুলোজ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেল ওয়াল মেটেরিয়াল, প্রত্যেকের ক্ষেত্রে প্রেজেন্ট কম বেশি, মানে স্টার্টিং ফ্রম অ্যালগি টু এনজিওস্পার্ম, সেখানে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে তুমি কি পাবে বলতো, সেলুলোজ পাবে। ঠিক আছে, এখানে এসে কি দেখালো যে সেলুলোজ নেই সেল ওয়ালের মধ্যে। সেল সেল ওয়ালটা কি নিয়ে তৈরি, ইনার ওয়ালটাই পেকটিন নিয়ে তৈরি, আর যেটা আউটার ওয়াল, সেই আউটার ওয়ালটাও অ্যাকচুয়ালি পেকটিন নিয়ে তৈরি, কিন্তু পেকটিনের সাথে মিক্স হয়ে আছে কে বলতো, হাইড্রেটেড সিলিকা। তাহলে আমরা বলে দিয়েছি যে আউটার ওয়ালটা কি নিয়ে তৈরি, হাইড্রেটেড সিলিকা। ঠিক আছে, বা আমরা সিম্পলি লিখবো SiO2, মানে সিলিকা জলের মধ্যে থাকে, জলের মধ্যেই থাকে বেশিরভাগ, তো জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, সিলিকন ডাইঅক্সাইড তৈরি করে। তো সেই সিলিকন ডাইঅক্সাইড দা আউটার ওয়ালটা তৈরি করে। ঠিক আছে, তুমি কোনো কারণে, আমরা কথার কথা, যদি তুমি যদি ডায়াটমের সেল ওয়ালকে ঘষতে পারো, আঙুল দিয়ে তুমি যদি ঘষো, তো তোমার হাতটা কেটে যাওয়ার ভয় আছে, কিন্তু দুঃখের বিষয় এটা এত ছোট মাইক্রোস্কোপিক, তো তুমি হাত চালাতে পারবে না। তো এটা তোমার হাতটা ঘষে যাওয়ার চান্স আছে, কারণ সেখানে কি রয়েছে, সিলিকা রয়েছে। কি রয়েছে, এরকম আমি সেম একটা উদাহরণ দিয়েছিলাম যে গ্রামিনী ফ্যামিলিতে কি রয়েছে, সিলিকা সেলস রয়েছে, মনে আছে আমি তোমাদের বলেছিলাম যখন মরফোলজি, ও তোমরা অ্যানাটমি যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম। হ্যাঁ, তো মাথায় রাখবে। তো সেম সেম টাইপেরই জিনিস আছে, কিন্তু এটা অনেক ছোট, এটা তুমি এখানে হাত চালাতে পারবে না। বোঝা গেছে? তাহলে দেখো এখানে সেলুলোজ অ্যাবসেন্ট, স্টার দিয়ে লিখবে যে এখানে কি নেই, সেলুলোজ কিন্তু নেই। হ্যাঁ, এটার জন্য কিন্তু একে প্ল্যান্ট হওয়া উচিত ছিল, কিন্তু একে প্ল্যান্ট আমরা হতে দিচ্ছি না। ঠিক তো, প্ল্যান্ট আমরা হতে দিচ্ছি না, সেলুলোজ থাকার কথা ছিল কিন্তু যাই হোক নেই। চলো রিজার্ভ ফুডে যাব। কোথায় যাব আমরা, রিজার্ভ ফুড, এগুলো প্রত্যেকটাই আমি নোট দিয়ে দেবো, আগেও দিয়েছি। ঠিক তো, জেনারেলেও দিয়েছি, এখানেও আরেকবার আমি লিখে দেবো। দেখো রিজার্ভ ফুড এখানে যদি মেনলি থাকে তাহলে আমরা কি কি বলবো, যে এখানে নাকি লিউকোসিন থাকে, কি থাকে, লিউকোসিন থাকে, আর এখানে কি থাকে নাকি, ওয়েল থাকে, আর এখানে নাকি ভলিউটিন থাকে। কি থাকে এখানে নাকি, ভলিউটিন থাকে। এবার দেখবে অনেক বইয়ে লেখা আছে লিউকোসিনের সাথে কি লেখা আছে, ক্রাইসোল্যামিনারিন থাকে। আমি তোমাদের রেকটিফাই করি যে লিউকোসিন আর ক্রাইসোল্যামিনারিন একই জিনিস বাবা। হ্যাঁ, ক্রাইসোল্যামিনারিন একই জিনিস, কিছু বই আছে যেগুলোকে আলাদা করে দিয়েছে, তোমরা একদম আলাদা করবে না। ক্রাইসোল্যামিনারিন হচ্ছে মডার্ন টার্ম, সেখানে লিউকোসিন হচ্ছে ওল্ডার টার্ম, অ্যানসিয়েন্ট টার্ম হচ্ছে লিউকোসিন। ক্রাইসোল্যামিনারিনকে অ্যাকচুয়ালি আগে লিউকোসিন বলে ডাকা হতো, যে হোয়াট দ্যাট, মানে যেটাই লিউকোসিন সেটাই ক্রাইসোল্যামিনারিন। এবং এরা কিন্তু কি কার্বোহাইড্রেট ইন নেচার, এরা কি কার্বোহাইড্রেট বটে, এরা কি কার্বোহাইড্রেট। ওয়েল এটা তোমরা জানো যে ইট ইজ ফ্যাট। আচ্ছা, ভলিউটিন আমি তোমাদের বলে দিয়েছি, এটা পলিমেটাফসফেট। এটা কি পলিমেটাফসফেট, একে অনেকে কনসিডার করে যে ইট ইজ আ কাইন্ড অফ প্রোটিন বা প্রিকারসার অফ প্রোটিন। আমরা বলবো না, আমরা যখন জানি পলিমেটাফসফেট, তাইলে আমরা ভলিউটেনকে পলিমেটাফসফেট বলেই চালাবো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, ভলিউটেনের তলায় এবং ক্রাইসোল্যামিনারিনের তলায় দাগ দাও,
গুরুত্বপূর্ণ আসার মতন প্রশ্ন। এবার তোমাদেরকে একটা কথা বলি, যে এখানে একটি কথা লিখবে যে এর মধ্যে নাকি জীবনে কোনোদিন নাকি স্টার্চ প্রেজেন্ট নয়, স্টার্চ ইজ নেভার প্রেজেন্ট। এটি আরেকটি কারণ যেটার কারণে তোমাকে প্ল্যান্ট থেকে একে সরাচ্ছি আমরা, ঠিক আছে? যে স্টার্চ নরমালি প্ল্যান্টসদের থাকবেই। কার্বোহাইড্রেট আছে, গুলিয়ে যেও না, কিন্তু কার্বোহাইড্রেট আছে, আমি এটা বলিনি। এই যে লিউকোসিন আর ক্রাইসোনামিনালিন, ইট ইজ কার্বোহাইড্রেট ইন নেচার, কিন্তু স্টার্চ তৈরি হয় না। স্টার্চও কাইন্ড অফ কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড, স্টার্চ নাকি তৈরি হয় না। তো এই জন্য ওইখানে কি করছে, সরানোর এর পেছনে কিছু কারণ রয়েছে। বোঝা গেছে? চলো, এরপর আমরা আস্তে আস্তে তোমার সেলে ঢুকবো। দেখো, এর যে যদি থ্যালাসটাকে দেখো, অ্যালগি তো, আমি যদি থ্যালাস হিসেবেই বলছি, এর কি বলছে প্রথমে বলবো, একটা ইউনিসেল রয়েছে, একটা ইউনিসেলুলার, তাই তো? ইউনিসেলুলার মাথায় রাখবে। কিন্তু বলছে এর মধ্যে যে নিউক্লিয়াসটা রয়েছে, আমরা জানি যে অ্যালগিদের ভেতরে যদি যেমনই হোক, এর কি হয়, গ্যামেটোফাইট হয়, এই গ্যামেট তৈরি করে। তো এবং তার প্লয়েডি লেভেল কি হয় নাকি এন হয়। আমরা কিছু এক্সেপশনস পেয়েছি, যেমন একটা আমরা পেয়েছি সারগাসাম, একটা আমরা পেয়েছি ফিউকাস, একটা পেয়েছি আমরা ক্লাইডোফোরা গ্লোমেরেটা, যেখানে আমরা দেখেছি কি রকমের রয়েছে, যে নর্মাল যে প্ল্যান্টটা গ্যামেট প্রডিউস করে, তার যে সেলের মধ্যে নিউক্লিয়াসটা সেটা ডিপ্লয়েড। এখানেও আমরা সেম রিপিটেশন পাবো, যে এখানে যে ইউনিসেলুলার থ্যালাস, কিন্তু ইট কন্টেন্স এ সিঙ্গল ডিপ্লয়েড নিউক্লিয়াস। এটা কি করে, একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস কে কি করে, শো করে। তো এবার তোমরাই বলবে আমাকে লাইফ সাইকেল কি হবে, কোন টাইপের হবে লাইফ সাইকেল? ডিপ্লন্টিক ইউনিফেজিক, তাই তো? ডিপ্লন্টিক ইউনিফেজিক, তাই তো? মাথায় রাখবে, দেখবে আমার ডিপ্লন্টিক লাইফ সাইকেলে ডায়াটমকে মেনশন করা নেই। কেন মেনশন করা নেই? অ্যাজ দে আর নট কনসিডার প্ল্যান্ট নাও, তাদেরকে এখন প্ল্যান্ট বলে কনসিডার করা নেই, তাই করিনি। নাহলে ওখানে তোমরা যোগ করে নিতে পারো ব্র্যাকেট এবং সাথে মেনশন করে করে নিও যে বেসিলিডি ও ফাইসিতে ওই সেম লাইফ সাইকেল দেখা যায়। দিস ইজ ওয়ান অফ দ্য মানে অ্যানাদার রিজন টু কি বলবো, মানে কি বলবো, প্ল্যান্ট থেকে একে ইভাকুয়েট করে কোনখানে দেওয়া হয়েছে, একে অন্য একটা কিংডমে ফেলার কারণ মানে হয়েছে। বোঝা গেছে? এবার দেখো, তো এরা বলছে এই যে ডিপ্লয়েড ইউনিসেলস গুলো নরমালি একা থাকে না, এরা ইউনাইট করে, কলোনি করে। তো এরা প্রচুর পরিমাণে মিউসিলেজ সিক্রেট করতে পারে, প্রচুর পরিমাণে মিউসিলেজ সিক্রেট করতে পারে। আসলে মিউসিলেজ জিনিসটা যদি তোমরা জানো, তাহলে দেখবে যে পেকটিন যদি জলে ভিজে যায়, তাহলে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে মিউসিলেজ। এটা ল্যালপেলে টাইপের জিনিস হয়, কিছুটা স্টিকি নেচারও হয়। তো ব্যাপারটা হচ্ছে এইগুলো কি করে, ইউনিসেলস গুলো কলোনি তৈরি করে। এবার কলোনিগুলো অ্যামরফাস কলোনি বেশি হয়, মানে নির্দিষ্ট কোনো শেপ নেই। কিছু কিছু ক্ষেত্রে তারা কি হয়, একটা স্পেসিফিক ম্যানারে তারা কি করে, তারা জয়েন করে ফিলামেন্টাস একটা কি একটা অ্যাপিয়ারেন্স দিতে পারে, ঠিক আছে? তো বক্তব্য বলছে যে কিছু ইউনিসেলস এরকম ছোট ছোট করে একদম পরিমাণ মতো একটা কি মিউসিলেজ বার করলো, আবার আরেকটা ইউনিসেল ঠিক ওইটুকুন পরিমাণ মতো নিউক্লিয়াস বার মিউসিলেজ বার করলো। তো এইরকম করে মিউসিলেজ বার করে তারা একটা কি ডেফিনেট শেপ বা একটা ফিলামেন্ট তৈরি করার চেষ্টা করে। ওই ছোট্ট জায়গার মিউসিলেজটাকে অনেক সময় আমরা একটা কথা বলি, যার নাম হচ্ছে লোকাল মিউসিলেজ, যার নাম হচ্ছে লোকাল মিউসিলেজ। আমরা মনে আছে পড়েছিলাম এগব্যালোসিস্টেস আর প্লাসিনোক্লাডাস ডেনড্রয়েড অ্যালগি, আমরা কলোনির মধ্যে পামেলয়েড কলোনি পড়েছি। পামেলয়েড কলোনির পর দেখবে আমরা পড়েছি ডেনড্রয়েড কলোনি, মানে তোমাদের নোটে দেওয়া আছে। তো ওইখানেও একটা মাইক্রোস্কোপিক ট্রি লাইক অ্যাপিয়ারেন্স বলেছিলাম, যে ইউনিসেলস গুলো জয়েন্ট হয়ে কি করে মাইক্রোস্কোপিক ট্রি এর মতন অ্যাপিয়ারেন্স দেয়। তো ওখানেও কি আছে, লোকাল মিউসিলেজ। আসলে এটাও এক ধরনের চিট, কিন্তু এই চিটটা যে বার করছে, যে আঠাটা যে বার করছে, সেটা খুব কন্ট্রোলড ওয়েতে বার করে, যেমন তেমন ভাবে না। আমি যেমন যখন টুথপেস্ট থেকে আমি আমি যখন পেস্ট বার করি, আমি খুব কন্ট্রোলড ওয়েতে বার করি, এবং এতটুকুন বার করি যেটা আমার ব্রাশের মধ্যে চিটে যাবে। আমি দুম করে চিপে দিই না, ঠিক আছে? বা আমি একদম হালকাও চিপি না, আমার কন্ট্রোল ওয়েতে চিপি। তো ওই জিনিসটাকে কি বলা হয়, লোকাল মিউসিলেজ। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য নর্মাল মিউসিলেজ এন্ড লোকাল মিউসিলেজ। এইরকম কোনো ব্যাপার নেই, এক জিনিস, ঠিক আছে? লোকাল মিউসিলেজ নর্মাল মিউসিলেজ এক জিনিস, শুধু আমি তোমাকে অ্যামাউন্টের উপর ভিত্তি করে বললাম যে লোকাল মিউসিলেজ আর কি বলবো, যে নর্মাল যে অ্যামরফাস ম্যাট্রিক্স তৈরি করলো, সেই দুটোর মধ্যে পার্থক্য, হ্যাঁ, মানে কেমিক্যালি দে আর সেম।
হয়েছে কম করে বার করলো, একটু ভালো করে একটু সফিস্টিকেটেড এতে চেটানোর মতন করে বার করলো, খুব সুন্দর করে চেটালো, ঠিক আছে, আশেপাশে কোথাও আর চিট লেগে নেই, তখন সেটাকে আমাকে কি বলতে হবে, যে লোকাল মিউসিলেজ। আর যদি একদম যেদিকে সেদিকে যেখানে সেখানে বার করে দিল, ঠিক আছে, বমির মতন করে দিল, উই কল্ড ইট নর্মাল জিলেটিনিয়াস ম্যাট্রিক্স বা মিউসিলেজিনিয়াস ম্যাট্রিক্স তৈরি করলো, অ্যামরফাস হয়ে গেছে। তাহলে এই গেল আমার কি থ্যালাস সম্পর্কিত গল্প। এরপর আমি দেখো সোজা চলে যাব তোমাদের একেবারে আমরা সেল স্ট্রাকচারে চলে যাব, বড় গুরুত্বপূর্ণ, মাথায় দিয়ে পড়। তো এই যে ডায়াটমের যে এই ডায়াটমস এখনো বলছি না, সরি, এই ব্যাসিলিরিওফাইসির যে অ্যালগি গুলো রয়েছে, এই ব্যাসিলিরিওফাইসির অ্যালগি গুলোর বলছে দু রকমের সিমেট্রি দেখা যায়। যে ইউনিসেলস গুলো রয়েছে, সেই ইউনিসেলস গুলোর নাকি কি রয়েছে, নাকি দু রকমের সিমেট্রি দেখা যায়। তাহলে ডিপেন্ডিং আপন সিমেট্রি অফ দ্য ইউনিসেলস, বারবার মাথায় রাখবে যে তাদের সিমেট্রি কেমন, তার উপর ভিত্তি করে এই ডায়াটমকে বা ব্যাসিলেরিওফাইসিকে দুভাগে ভাগ করা হয়। যে একটাকে বলা হয় সেন্ট্রালিস, কি বলা হয়, সেন্ট্রালিস, ঠিক তো, আর একটাকে বলা হয় পিনেলিস, কি বলা হয়, আর একটাকে বলা হয় পিনেলিস। দেখো ভাই, সেন্ট্রালিস এন্ড পিনেলিস দুটোই কিন্তু অর্ডার, দুটোই কি অর্ডার। তাই তোমাকে যদি বাই চান্স প্রশ্ন দেয়, তুমি এই জায়গায় কিন্তু আটকে যেও না, হ্যাঁ, এই দুটোই কিন্তু অর্ডার। সুইটি, আচ্ছা চল, সুইটির আজকাল দেরি হচ্ছে জয়েন করতে। দেখো সেন্ট্রালিস আর পিনেলিস, হ্যাঁ, এই দুটো কিন্তু অর্ডার। দেখো সেন্ট্রালিসের মধ্যে যে সমস্ত ডায়াটমসরা পড়ে, তারা নাকি রেডিয়াল সিমেট্রি দেখায়, তারা নাকি কি দেখায়, রেডিয়াল সিমেট্রি দেখায়। রেডিয়াল সিমেট্রি মানে আশা করি আমরা বুঝি যে এরকম গোল স্ট্রাকচার যদি হয়, তার মধ্যে যদি কোনো আমরা প্রতিসমতা খুঁজে পাই, সেটাকে আমরা রেডিয়াল সিমেট্রি বলি, গোল গোল জিনিসের মধ্যে, ঠিক আছে। আর যে পিনেলিস, সেটা নাকি বাইল্যাটারাল সিমেট্রি দেখায়, সেটা কি দেখায়, বাইল্যাটারাল সিমেট্রি দেখায়, মানে এ দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম, ঠিক আছে। দুটোর মানে আশা করি বোঝো তোমরা, না বলবো, ঠিক আছে তো, বোঝো তো, ঠিক তো। যে কোনো গোল জিনিসকে আমি যদি কাটি, যেমন আমরা ফুলকে কাটলাম, মনে করো ফুলটাকে কাটলাম, তো ফুলটাকে কাটলাম মানে কোনো গোল জিনিস, ফুল দেবো না, ফুল ভাবলে আবার বাইলেটার, ওটাও বাইলেটারাল সিমেট্রি উদাহরণ, ঠিক আছে। গোল জিনিসকে যদি আমরা সিমেট্রিক্যাল হাফসে কাটি, কোনো গোল জিনিসের উপর কিছু ছড়ানো আছে এরকম করে এরকম করে এরকম করে, তো এইটা যদি আমি এইরকম ভাবে কোনো প্রতিসমতা পাই, তখন সেটাকে কি বলা হয়, রেডিয়াল সিমেট্রি বলা হয়, যেমন আমাদের রেডিয়াল স্টিলি দেখতে পাই। আর বাইল্যাটারাল সিমেট্রি যখন আমরা দুভাগে এরকম মাঝ দিকে কেটে দিলে দুটো হাফ কি হয়, সেম টু সেম হয়, তখন সেটাকে বলা হয় বাইল্যাটারাল সিমেট্রি। সাধারণত চৌকো জিনিসকে এইভাবে ব্যাখ্যা করা হয় যে এটা বাইল্যাটারাল সিমেট্রির মধ্যে পড়ে, ঠিক আছে। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলোকে বাইল্যাটারাল সিমেট্রির মধ্যে ফেলে। সেরকম বৃত্তকেও আমরা বলতে পারি যে এটাও ল্যাটারালি সিমেট্রিক্যাল, কিন্তু ওটাকে রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসমতা বলা হয়। বোঝা গেছে? এগুলো নিয়ে একটু দেখবে তোমরাই, যদি ছোটবেলাকার জিনিস একদম, ঠিক আছে, কারণ এখন সময় নেই, আমাকে একটু ফাস্ট পড়াতে হচ্ছে, তো মাথায় রাখবে। তো এই রেডিয়াল সিমেট্রি কারা দেখায়, সেন্ট্রালিস অর্ডারের আর পিনেলিস অর্ডারের যারা মেম্বার হয়, তারা নাকি কি দেখায়, বাইল্যাটারাল সিমেট্রি দেখায়। বোঝা গেছে? আমি তোমাদেরকে একটু বলি যে এই সেন্ট্রালিস অর্ডারের মধ্যে যে সমস্ত মেম্বার্স গুলো পড়ে, তাদেরকে একটা নামে ডাকি আমরা সেন্ট্রিক ডায়াটমস। ডায়াটমস কেন বলবো আমি একটু বাদে বলছি, ঠিক আছে। ব্যাসিলিওফাইসিস যে মেম্বার্স গুলো রয়েছে, তাদেরকে এক কথায় ডায়াটমস বলে, ঠিক আছে। তো সেন্ট্রালিস অর্ডারের যে মেম্বার্স গুলো, তাদেরকে কি বলা হয়, সেন্ট্রিক ডায়াটমস। আর পিনালিস অর্ডারের যে মেম্বার্স গুলো রয়েছে, তাদেরকে কি বলা হয়, পিনেট ডায়াটমস। তাদেরকে কি বলা হয়, পিনেট ডায়াটমস। বোঝা গেছে? তাদেরকে কি বলা হয়, পিনেট ডায়াটমস। এবার আমি আমার মতন করে শেপগুলোকে বের করেছি যে সেন্ট্রিক ডায়াটম কি হয়, নাকি পেট্রি ডিশ লাইক, কি নাম হয়, এ নাকি পেট্রি ডিশ লাইক হয়। আর এ কেমন হয়, এ নাকি কিউবয়েড হয়, এ নাকি কি হয়, কিউবয়েড হয়। কিউবয়েড হয় মানে হচ্ছে কি, যেটাকে আমরা আয়ত ঘনক বলি না, সে আয়ত ঘনক, 3D শেপ, কি শেপ, 3D শেপ, তাই তো। তো আয়ত ঘনকের মতন হয়, আর এইটা পেট্রি ডিশের মতন হয়। বোঝা গেছে? আমি আরেকটু ভালো করে বলছি, এ নাকি একটা সিলিন্ড্রিক্যাল শেপ, এ হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপ, যেটাকে কি করে দিয়েছি আমি, নাকি কম্প্রেস করে দিয়েছি, যেটাকে আমি কি করে দিয়েছি, কম্প্রেস করে নিয়ে দিয়েছি। বোরোলিন ইউজ করো তোমরা, বোরোলিন ইউজ করো তো। তাহলে বোরোলিনের এখন যে কৌটোটা পাওয়া যায়, ঠিক আছে, সেইটার যেটা শেপ, সেইটা হচ্ছে তোমার সেন্ট্রিক ডায়াটমের শেপ, এইভাবে ভাববে, হ্যাঁ।
যে ওর কি আছে, যে দুটো দিক আছে, একদিকে বোরোলিন লেখা থাকে চকচক কালিতে, একদিকে পেছন দিকটা তার যদি উল্টায় তাহলে সেখানে আমার কত দাম, কি কি জিনিস আছে সেগুলো লেখা থাকে, আর সাইড দিকে একটা কি থাকে, কৌটো যেরকম হয়, তাহলে ওইটা কি অ্যাকচুয়ালি শেপটা সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে, সেটা হচ্ছে বেলুন আকার, সেটাকে আমি কম্প্রেস করে দিয়েছি, বোঝা গেছে। সেই ক্ষেত্রে আমি যদি আমি কি করি, পিনেট ডায়াটমস এর কথা গল্প বলি, তাহলে এটা হচ্ছে একটা ম্যাচিস বক্সের মতন, ঠিক আছে, দেশলাই বাক্সের মতন দেখতে, বোঝা গেছে। বা একে আমি বলতে পারি যে হ্যাঁ, ম্যাচিস বক্স ইজ বেস্ট এক্সাম্পল, ম্যাচিস বক্সের মতন, মানে এই ম্যাচ বক্সের মতন দেখতে, বোঝা গেছে। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখবে। আমার নোটের মধ্যে দেখবে কিছু সেন্ট্রিক ডায়াটমস এবং পিনেট ডায়াটমস এর কিছু কমন নেমস দেওয়া আছে, কমন নেমস গুলো তোমরা পড়ে নেবে, এগুলো দরকার। আমি সোজা চলে যাচ্ছি সেল ক্যারেক্টারিস্টিক্সে, বোঝা গেছে, কোথায় চলে যাচ্ছি আমি, সেল ক্যারেক্টারিস্টিক্সে। কারো কোনো প্রশ্ন আছে? এটা নিয়ে আমাকে একটু পড়াতেই হবে, এই জায়গাটা একটু ইলাবোরেট আছে, এই জায়গাটা একটু বড়সড় আছে, আমাকে বলতে হবে এই জায়গাটা। চলো দেখো, সবার প্রথমে আসি যে এরা কেমন দেখতে হয় ওই ছবিগুলো। কিউবয়েড মানে হচ্ছে আয়ত ঘন, আমরা কিউব বলি তো, কিউব মানে হচ্ছে যে রিউবিক কিউব বলি, দেখবে তাই তো, যে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিস থাকে তো ঘনকের, সব সেম। বা এমনও বলতে পারি যে প্রত্যেকটা ফেস স্কোয়ার বটে, তাই তো, মানে প্রত্যেকটা ফেস তোমার বর্গক্ষেত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ওটা কিউব, ওটা কিউব, কিউবয়েড মানে হচ্ছে আয়তঘনক। তোমার মোবাইলের বাক্স যেটা প্যাক হয়ে এসেছিল, মোবাইলের বক্সটা দেখেছিলে, হ্যাঁ দ্যাট ইজ কিউবয়েড, হ্যাঁ ওটা কিউবয়েড। কথাটা বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি? ঠিক তো, ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা, ঠিক তো। আর তুমি যেটা লুডুর ছক্কা বলছো বা সেই রিউবিক কিউব এখন যেটা ঘুরিয়ে ঘুরিয়ে পাজল সলভ করে, তো ওইটা হচ্ছে তোমার কি বলতো, কিউব। চল এবার আমরা একটু সেল ক্যারেক্টারিস্টিক্স পড়ি। দেখো সেল ক্যারেক্টারিস্টিক ছবিতে কি আছে আমি দেখবো, তার আগে আমার মুখের গল্পটা শোনো, মুখের গল্পটা বেশি ইম্পর্টেন্ট। দেখো থাক, এটা এখানে পড়ে থাক, ঠিক আছে। দেখো সেল ক্যারেক্টারিস্টিক, দেখো বলছে এদের যেটা সেল ওয়াল আছে না, ডায়াটমের যেটা সেল ওয়াল, আমরা যার গল্প বললাম, যার দুটো লেয়ার, ভেতরের লেয়ারটা কিসের, পেকটিনের, বাইরের লেয়ারটা হাইড্রেটেড সিলিকা থাকে, পড়লাম তো একটু আগে। এই যে পুরো সেল ওয়াল, এই সেল ওয়ালটাকে এক কথায়, বা পুরো সেল ওয়ালটাকে আমি বলছি, সেল ওয়ালটাকে ফ্রিসচিউল বলা হয়। কি বলা হয়? ফ্রিসচিউল বলা হয়। দাগ দিয়ে রাখো, প্রত্যেকটা জায়গা দাগ দিয়ে রাখো, প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট। এর একটা একটা কি বলতো, একটা ভগ টার্ম আছে যেটা অত চলতি নয়, একে অনেকে কি বলে, সেল বলে। কি বলে? সেল বলে, ঠিক তো, যেটা অ্যানিমেলের সাথে মিল রয়েছে, খোলক, সেটার সাথে অ্যানিমেলের সাথে মিল রেখে নামটা রেখেছে। তো আমরা এই সেল নামটা ব্যবহার করব না, আমরা কোন নামটাই ব্যবহার করব, ফ্রিসচিউল, ঠিক আছে। তো এই যে সেল ওয়ালটা আছে, বলছে এই সেল ওয়ালটা দুটো ওভারল্যাপিং হাবস নিয়ে। নূরনেশা, কি হয়েছিল নূরনেশা, তোমার এতদিন আসোনি কেন, ক্লাস করনি? যাই হোক, শুনতে পাইনি মানে, যাই হোক। স্যার আমি অসুস্থ ছিলাম খুব, মানে আমি আমার ছেলে দুজনেই অসুস্থ, ওই জন্য জয়েন হতে পারিনি। আচ্ছা এখন সুস্থ? এখন মোটামুটি একটু সুস্থ আচ্ছা আছি। তুমি জয় আমাকে বলো তো, জয় তোমার চোখে কিভাবে লেগেছিল সেদিন ছবি পাঠিয়েছিলে? জয় আছো? স্যার ওই, হ্যাঁ স্যার আছি। ওই ক্রিকেট প্র্যাকটিস করছিলাম, দিয়ে একটা গর্তে বল লেগে বলটা হট করে এসে চোখে লেগেছিল। মানে যে বল এই করছিল বয়সে চোখে সে লাগিও বল না। করছিল। এখন ঠিক হয়ে গেছো তো? এখন স্যার ঠিক আছে অনেকটা, এই এখন বয়সে আর এই নেই। মানছি হয়তো খেলাধুলাটা আমিও পছন্দ করি, কিন্তু আর করো না এসব এখন এই বয়সে, চোখে মুখে লেগে গেলে আর ফিরে পাবে না, চোখ চোখ বড় ডেঞ্জারাস জিনিস। তোমার ছবিটা দেখে আমি actually বলটা ছেড়ে দিচ্ছিলাম, হট করে এসে চোখে আমি তোমার লেগে ছবিটা গেছিল। পাঠিয়েছিলে, আমি দেখে আমি নিজেই ভয় পেয়ে গেলাম যে রে বাবা কি হয়েছে। যাই হোক, এখন সুস্থ? হ্যাঁ 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 হ্যাঁ, লিগামেন্ট কিছু ছিঁড়েছে মনে হয়, হতে পারে, জানি না, ওরা ভালো জানবে। চলো দেখো, তো কি বলছে, এই সেল ওয়ালটার নাম হচ্ছে ফ্রিসচিউল। তো বলছে এই সেল ওয়ালটার মধ্যে কি রয়েছে, নাকি দুটো হাব রয়েছে। কি রয়েছে? দুটো
হাবস রয়েছে, মানে দুটো খণ্ড আছে সেল ওয়ালটার। মানে মোদ্দা কথা বলছি এরকম একটা বাক্সের মতন সেল ওয়াল, যেটা টু পার্টেড, যার মধ্যে কতগুলো হাফ রয়েছে, দুটো হাফ রয়েছে, একটা উপরের দিক একটা নিচের দিক, একটা উপরের দিক একটা নিচের দিক। জন্মদিনে আশা করি সবাই কেক নিয়ে আসো বাড়িতে, তাই তো? তো জন্মদিনের কেকের যে বক্সটা, সেই কেকের বক্সটাকে কনসিডার করো। হ্যাঁ, এখানে আর আমি মোবাইলের বক্সটা উদাহরণ দেবো না, তার কারণ রয়েছে। যে কেকের যে বক্সটা তোমার থাকে, সেই কেকের বক্সটা ভাবো যে এখানে এরকম একটা সাদা রঙের একটা বাক্স থাকে, যার ভেতরে এরকম কেকটাকে বসিয়ে দেয়, আর তার উপরে তোমাকে একটা এরকম বাক্স দেয়, দেয় কিনা? ঠিক তো? হ্যাঁ, এবার বলো তো, যেটা ঢাকনা তার সাইজ কি হয়? একটু বড় হয়। যেটা ঢাকনা তার সাইজ কি হয়? একটু বড় হয়। আর যেটা তোমার বক্সটা তার সাইজ একটু কি হয়? ছোট হয়। আমি ঠিক বলছি? ঠিক বলছি? ঠিক। তো বলছে এক্স্যাক্টলি এদের যে কি সেলটা, সেল ওয়াল বলছি না, এদের নাকি সেলটার যেটা সেল ওয়াল, সেটা নাকি এরকম দুটো খণ্ড আছে। ঠিক আছে? দুটো খণ্ড আছে, যে একটা বড় খণ্ড একটা ছোট খণ্ড। ঠিক তো? যেটা বড় খণ্ড সেটা ওপরে থাকে। ঠিক আছে? মানে এদের এখানে বলে দিচ্ছি যে এদের পোলারিটিও আছে। ঠিক তো? যেদিকটা বড় খণ্ড, ঠিক তো, সেই বড় খণ্ডটার নাম হচ্ছে এপিথিকা। কি নাম? এপিথিকা। কি জিনিস আমি বলছি? আর যেটা ছোট বক্স লাইক স্ট্রাকচার, যেটা বাক্সটা অরিজিনাল বাক্সটা, সেটার নাম হচ্ছে হাইপোথিকা। এবার মন দিয়ে শোনো কি বলছি আমি। দেখো, পুরো সেল ওয়ালটাকে কি বলা হয়? ফিস্টিউল বলে। এর কতগুলো হাব রয়েছে, কতগুলো খণ্ড রয়েছে? দুটো খণ্ড। একটা ওপরের খণ্ড যে আপার, সেটার নাম হচ্ছে এপি, আর যেটা নিচের খণ্ড যেটা লোয়ার বা বটম, সেটার নাম হচ্ছে হাইপো। ঠিক তো? এই এক একটা হাবকে, এক একটা খণ্ডকে কি বলা হয়? এক একটা অর্ধাংশকে কি বলা হয় বলতো? থিকা বলা হয়। কি বলা হয়? থিকা। তাহলে এই দুটো থিকাকে একসাথে কি বলবো আমরা? ফিস্টিউল বলবো। ঠিক তো? ফিস্টিউলকে তুমি হাফ করো, তাহলে যেটা পাবে দ্যাট মিন্স থিকা। অঙ্ক করো, ফিস্টিউলকে হাফ করো। আরেকবার বলবেন জায়গাটা হ্যাঁ, ঠিকানা আমি বলা। বলছি। দেখো, বলছে গোটা সেল ওয়ালটার নাম হচ্ছে ফিস্টিউল। এ বলছে কতগুলো খণ্ড রয়েছে নাকি? দুটো। ঠিক আছে? আমার ভেতরের কেকটা হচ্ছে সেলের নিউক্লিয়াস, সেলের কন্টেন্ট বন্টেন্ট ভেতরে আছে। তো এটাকে আমাকে কভার করতে হবে, তো নিউক্লিয়াসকে সাইটোপ্লাজমকে কভার করে রাখতে হবে। তার জন্য আমি বাক্স নিয়ে এসেছি। কোন বাক্সটা? ওই কেকের বাক্সটা, যার উপরটা যেটা ঢাকনা বাক্সটার, সেটা স্বাভাবিকভাবে বড় হয়, আর যেটা বক্সটা সেটা কি হয়? ছোট হয়। বলছে এক্স্যাক্টলি ডায়াটমের সেলটা ওই রকমই। ওই যে আমি দুটো বাক্সর কথা বললাম, যে একটা বাক্স আর একটা বাক্সর ঢাকনা, এগুলো বলছে সেল ওয়ালের দুটো খণ্ড। দুটো মিলে কিন্তু সেল ওয়াল কম্পোজ করেছে। ঠিক তো? এগুলো হচ্ছে সেল ওয়ালের দুটো খণ্ড। ঠিক তো? যেটা উপরের খণ্ড সেটা লার্জার হয়, তার নাম আমি কি দিয়েছি? এপিথিকা, এবং সেটা উপরে থাকে বলছি। আর নিচের যেটা খণ্ড সেটা ছোট হয়, সেটাকে আমি কি নাম দিয়েছি? হাইপোথিকা। এম আই ক্লিয়ার? সেটাকে কি বলছি? হাইপোথিকা। এবার আমার বক্তব্য যে থিকা শব্দটা কোথা থেকে জুড়লাম? ইচ্ছা করে না। বলছে কি, এই যে অর্ধ সেল, যে এই দুটো হাব আছে বললাম, দুটো অর্ধ অংশ নিয়ে তৈরি, এই এক একটা অর্ধাংশকে কি বলা হয় বলতো? থিকা বলা হয়। ঠিক আছে? এক একটা অর্ধাংশকে কি বলা হয়? থিকা বলা হয়। ঠিক তো? ওপরের খণ্ড, ওপরের অর্ধেক অংশটাকে কি বলা হয়? একটা থিকা। নিচের অর্ধেক অংশটা আরেকটা থিকা। মানে কতগুলো থিকা আছে বলা ভালো? যে সেল ওয়ালে কতগুলো থিকা আছে বলতো? দুটো কি রয়েছে? তো থিকা রয়েছে। ঠিক তো? একটা ওপরের দিকে রয়েছে, সেটার নাম হচ্ছে কি? এপিথিকা। আর একটা কি দিয়েছে? নিচের দিকে রয়েছে, সেটার নাম হচ্ছে হাইপোথিকা। ঠিক তো? তো এই এপিথিকা এবং হাইপোথিকা দুজনে মিলে কিন্তু কমপ্লিট সেল ওয়ালটা তৈরি করেছে। এই কমপ্লিট সেল ওয়ালটার নাম হচ্ছে কি? ফিস্টিউল। আমার কথাটা বোঝা গেছে? বইয়ে যাতে কনফিউজ না হয় আমি তোমাদের ভালো করে বলে দিচ্ছি ব্যাপারটা, লেখাও আছে। হয়েছে? কমপ্লিটটার নাম হচ্ছে কি? ফিস্টিউল। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতেছে। ঠিক। দেখো দেখো, বুঝতে এখানে পারছি। এখানে ছবি আছে, দেখো। এটা হচ্ছে আমার এপিথিকা, এটা হচ্ছে আমার এপিথিকা। আচ্ছা, এই দিকে লিখেছে এইটা হচ্ছে আমার হাইপোথিকা, মানে এইটা হচ্ছে আমার হাইপোথিকা। ঠিক আছে? এবার দেখো, তো বলছে এপিথিকা আর হাইপোথিকা দুটো আলাদা আলাদা খণ্ড। তাহলে কোনো একটা জায়গায় তারা কিন্তু জয়েন করেছে। এম আই ক্লিয়ার? কোনো একটা জায়গায় তারা কিন্তু জয়েন করেছে, একে অপরকে সিল করেছে, লক করেছে না? তাই না? লক করতে হবে। যে এপিথিকা আর হাইপোথিকা যদি লক না থাকে তাহলে তো খুলে পড়ে যাবে, সেলের ভেতরের যে কন্টেন্ট সেটা তো বাইরে বেরিয়ে যাবে। তো কি বলছে? কিছু সিমেন্টিং মেটেরিয়াল থাকে। কি থাকে? কিছু সিমেন্টিং মেটেরিয়াল থাকে। কি থাকে? কিছু সিমেন্টিং মেটেরিয়াল থাকে। ঠিক আছে? এই সিমেন্টিং মেটেরিয়ালটাকে কি করে নাকি, যে এ কি করে, এপিথিকা থিকা দেখে নেবে, বানানটা হয়তো ঠিক লেখা হলো না।
আর হাইপোথিকা, এই দুজনকে নাকি কি করে, একে অপরের সাথে সিল করে, একে অপরের সাথে কি করে দেয়, জুড়ে দেয়, একে অপরের সাথে কি করে নাকি সিল করে, কি দিয়ে, কিছু সিমেন্টিং মেটেরিয়াল এপিথিকা এবং হাইপোথিকাকে সিল করে। এম আই ক্লিয়ার? যদি সিল না করে তাহলে তো সেলটা লিক হয়ে যাবে, ঠিক তো? হয়েছে? যে জায়গাটায় এই সিলিংটা হয় সেই জায়গায় নাকি কি বলছে, হাইপোথিকার ওপরে এপিথিকা চেপে থাকে। দেখো ঠিক এই জায়গাটা মন নজর করো, এই ছবিটায় এই জায়গাটা নজর করো, দেখো হাইপোথিকা আছে, হাইপোথিকার ওপরে কে চেপে আছে, এপিথিকা। দেখো এই জায়গাটা নজর করো, সেম ওই জায়গাটাই আঁকা আছে, যে হাইপোথিকার ওপরে কে আছে, এপিথিকা। আমি ক্লিয়ার? আমি কথাটা বোঝাতে পারলাম? দেখো হাইপোথিকার ওপরে কে আছে, এপিথিকা, ঠিক তো? দেখো আবার এইখানটা দেখো, এখানেও সেম জিনিস করা আছে। দেখো এইটা আমার হাইপোথিকা ছিল, দেখো হাইপোথিকার ওপরে কে চেপে আছে, এপিথিকা চেপে আছে। বক্স এরকমই হয়, আমি বক্সকেই ডেসক্রাইব করছি, আর কিছু না, নতুন কিছু জিনিসকে ডেসক্রাইব করিনি, আমি অ্যাকচুয়ালি বক্সকে ডেসক্রাইব করছি, যে এপিথিকা এবং হাইপোথিকাকে লক করার জন্য একটা সিমেন্টিং মেটেরিয়াল চাই, যে কি করে, এপিথিকা এবং হাইপোথিকাকে সিল করে। তাহলে যেখানে এপিথিকা এবং হাইপোথিকা মিট করেছে, বা আমরা বলতে পারি পয়েন্ট অফ মিটিং, বা বলতে পারি আমরা জাংশন পয়েন্ট, যে জায়গায় এপিথিকা এবং হাইপোথিকা জয়েন করছে, জাংশন হচ্ছে, সেই জায়গায় কি হয়, আমরা ওভারল্যাপিং দেখতে পাবো। সেই পার্টে কিন্তু কে আছে, ওইটুকুন অংশটাই এপিথিকাও আছে, আর দেখুন ওইটুকুন অংশটাই হাইপোথিকাও আছে। এম আই ক্লিয়ার? ঠিক তো? তাহলে ওই পার্টটা কিন্তু ওভারল্যাপ করা আছে, ওই পার্টটা কিন্তু কি করা আছে, ওভারল্যাপ করা আছে। আরেকবার দেখো, এইটা গেল আমার কি, এপিথিকাটা, আর এইটা হয়ে গেল আমার কোনটা, হাইপোথিকাটা। শুধু ওইটুকুন পার্টেই এপিথিকাও আছে, হাইপোথিকাও আছে। ক্লিয়ার আমার কথাটা? তাহলে ওই পার্টটাকে আমরা কি বলছি, ওভারল্যাপিং পার্ট বলছি। ক্লিয়ার? ঠিক? হ্যাঁ কি না? ঠিক। দেখো সবাই যদি বুঝতে পারো তবেই আমাকে হ্যাঁ বলবে, নাহলে আমি এগিয়ে গেলে না আরো সময় যাবে পেছনে পেছাতে। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক, চলো। তাহলে এই হ্যাঁ বলো, এই যে ওভারল্যাপিং যে রিজিয়নটা আছে, দেখো একটু নেই, অনেকটা জায়গা জুড়ে আছে, তাই না? দেখো এখানে, দেখো ছবিটা দেখো, যে এখানে এতটা জায়গা জুড়ে দেখান, এখান থেকে প্রায় এতটা জায়গা জুড়ে ওভারল্যাপিং রিজিয়ন, তাই তো? এই যে ওভারল্যাপিং যে রিজিয়নটা রয়েছে, সেই ওভারল্যাপিং রিজিয়নটার নাম কি বলতো, গার্ডল। কি নাম? গার্ডল। ক্লিয়ার আমার কথা? প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট, আমি এখন যা যা বলছি, হ্যাঁ আমি আর বলছি না যে এটা দাগ দাও ওটাই দাগ দাও, প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট। তো ওভারল্যাপিং রিজিয়নটার কি নাম হচ্ছে, গার্ডল। ক্লিয়ার? ঠিক? ঠিক হয়ে গেছে, চল এগোবো, চলো। দেখো এবার বলছে যে একটা থিকাকে নাও, কি নাও, একটা থিকাকে নাও, সে তুমি এপিথিকা নাও, সে তুমি হাইপোথিকা নাও, ডাজন্ট ম্যাটার, নাও। তো একটা থিকার মধ্যে বলছে আমরা কি পাবো, যে একটা থিকার মধ্যে আমরা দু রকমের জিনিস পাবো, বা দুটো পার্ট পাবো, দুটো পোরশন পাবো। যে একটা আমরা কি পাবো, একটা থিকার মধ্যে আমরা কি পাবো, দু রকমের পোরশন পাবো। কি কি পোরশন পাবো, দুটো পোরশন বলছে, একটা তার যেটা মেন সারফেস সেইটাকে পাবো, আমি বলছি কি পাবো, একটা তার মেন সারফেস পাবো। আচ্ছা এখন দেখবে জোম্যাটো ডেলিভারি দেয়, তো জোম্যাটো এরকম একটা বাটিতে দেয়, দেয় কি না, এরকম একটা বাটিতে দেয়। ক্লিয়ার? ঠিক? ঠিক আছে? দেখবে এখানে, দেখবে রেস্টুরেন্টের নাম মাম লেখা থাকে, আর এদিকটা হয়তো কালো বা সাদা, যাই হোক, এখানে কিছু লেখা থাকে না, এখানে ওই প্লাস্টিকের কি গ্রেড, কোয়ালিটি এসব লেখা থাকে। তো বলছে আমরা একটা থিকাকে নেবো, এখানে তো দুটো থিকা আছে, এইটা হচ্ছে এপিথিকা আর এইটা হয়ে গেল হাইপোথিকা। আমরা একটাকে নেবো, একটা ঢাকনাকে পাবো, কৌটোর ঢাকনাকে পাবো, জোম্যাটোকে ভাবার দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে যে যেটা হচ্ছে তার মেন সারফেস, মানে এই যে এখানে যে জায়গাটায় নাম লেখা ছিল, বা যে জায়গাটায় প্লাস্টিকের গ্রেড করা ছিল, গ্রেডটা লেখা ছিল, এই যেটা মেন সারফেস, সেই মেন সারফেসটাকে কি বলছি আমরা বলো তো, ভালভ। কি বলছি? ভালভ। তাহলে এই মেন সারফেস আমি কতগুলো পাবো বলো তো, দুটো পাবো। একটা ওপরের দিকে পাবো যেটাকে টপ সারফেস বলছি, আর একটা বটমের দিকে পাবো যেটাকে আমরা নিচে পাবো, তাই তো? একটা টপ সারফেস, একটা বটম সারফেস। তাহলে কতগুলো ভালভ পাবো, কতগুলো ভালভ পাবো? দুটো। মাথায় রাখবে, সব সময় দুটোই পাবো আমরা ভালভ,
বোঝা গেছে? সব সময় দুটো ভাল্ব পাবো, যে একটা উপরের দিকে একটা নিচের দিকে। হ্যাঁ, আমি ভিডিওতে অন করা নেই, না হলে তোমাদের হাতে করে দেখাতাম, সুন্দর ব্যাপার ছিল। যাই হোক, আমার কাছে এখন ভিডিও আমি অন করছি না। তো ব্যাপারটা হচ্ছে দুটো ভাল্ব পাবো, কথাটা বোঝাতে পেরেছো? হ্যাঁ, যে আমি ম্যাচিস বক্সকে যদি একটা নিই, তাহলে ম্যাচিস বক্সকে বাদ দাও, তুমি যদি নর্মাল, আচ্ছা নর্মাল একটা কৌটোকে নাও, একটা কৌটোকে নাও, এইরকম একটা কৌটোকে নিলে মনে করো, সেই কৌটোটার মনে করো এইটা হচ্ছে ঢাকনা, এইটা হচ্ছে তোমার কৌটোটার ঢাকনা, তাই তো? তাইলে আমি এইখানে একটা আঙ্গুল দিলাম আর এখানে একটা আঙ্গুল দিলাম, তাহলে কতগুলো ভাল্বকে পেলাম আমি, বলো তো? কতগুলো ভাল্বকে পেলাম? দুটো। কিন্তু আমরা পড়বো একটা থিকার গল্প। কতগুলো থিকার গল্প পড়বো আমরা? ওইগুলো ভালো এক্সাম্পল এগুলো। হ্যাঁ হ্যাঁ, পেট্রিডিস গুলো। হ্যাঁ, তো আমি আগেই বললাম। ঠিক আছে, তাহলে থিকা। তো আমি এখানে কতগুলো থিকার গল্প করছি বলো তো? না, আমি একটা থিকার গল্প করছি। কতগুলো থিকার গল্প করছি? একটা থিকার। তাহলে একটা থিকার যেটা মেন সারফেস, ঠিক আছে, সেই মেন সারফেস মানে হচ্ছে কতগুলো ভাল্ব পাবো বলো তো? যে হয় তুমি ঢাকনাটা নাও কিংবা তুমি বাক্সটা নাও। একটা থিকা বলছি তো, ঢাকনাটা হয়ে গেল আমার এপি থিকা, আর কৌটোটা হয়ে গেল আমার হাইপোথিকা। তুমি যে কোনো একটা নাও, কোনটা নেবে তুমি বেছে নাও। তুমি মনে করো ঢাকনাটা নিলে, তাই তো? তো ঢাকনাটার যে জায়গাটায় তুমি হাত দিচ্ছ, ঢাকনাটাকে মনে করো শুইয়ে রাখছো, ঠিক আছে? যে জায়গাটায় তুমি হাত দিচ্ছ, ঢাকনাটার যে জায়গায় তুমি হয়তো ওই ব্র্যান্ডিং করবে, ব্র্যান্ডের নাম লিখবে, সেইটা হচ্ছে তার ভাল্ব, সেইটা হচ্ছে তার ভাল্ব। সংখ্যা কতগুলি? একটি। বুঝা গেছে? হয়েছে? ঠিক। এই থিকারই বলছে আরেকটা পোর্শন আছে, যেটাকে বলছে ইনকার্ভড পোর্শন। যেটাকে কি বলছে? ইনকার্ভড পোর্শন। হোয়াট ইজ দ্য ইনকার্ভড পোর্শন? বলছে এই গেল আমার ভাল্ব, আর যে জায়গাটা বেঁকে গেছে, যে জায়গাটার ফোল্ডিং হয়েছে 180 ডিগ্রি মানে 90 ডিগ্রিতে, যে জায়গাটা বেঁকে গেছে, 90 ডিগ্রিতে যে জায়গাটা বেঁকে গেছে, যে ইনকার্ভ হচ্ছে এই অংশটা। দেখো আমি একে দেখাচ্ছি, এই অংশটাকে কি বলছে? ইনকার্ভ পার্ট। এটা হচ্ছে থিকার ইনকার্ভ পার্ট। এই ইনকার্ভ পার্টটাকে কি বলা হয় বলতো? লঙ্গিটিউডিনাল কানেক্টিং ব্যান্ড। লঙ্গিটিউডিনাল কানেক্টিং ব্যান্ড, বা এর আরেকটি ভালো নাম আছে যেটাকে বলা হয় সিঙ্গুলাম। যেটাকে কি বলা হয়? সিঙ্গুলাম। তুমি অনেক বই এই সিঙ্গুলাম টার্মটা পাবে না, তুমি লঙ্গিটিউডিনাল কানেক্টিং ব্যান্ড হিসেবেই পাবে। তো আমরা দুটোই পড়বো, লঙ্গিটিউডিনাল কানেক্টিং ব্যান্ড আর সিঙ্গুলাম। তাহলে দিস ইনকার্ভড পোর্শন ইজ কল্ড কি? এটাকে সিঙ্গুলাম বা লঙ্গিটিউডিনাল কানেক্টিং ব্যান্ড বলে। বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? বুঝি না? বুঝতে পারলে না? তো এই যে একটা থিকা রয়েছে, একটা থিকার কি রয়েছে? কৌটোটা। কৌটোটার এইটা হচ্ছে তোমার মাথাটা, ঠিক আছে? তো তো এবার একটা ঢাকনা মনে করো, ঢাকনাটা, কৌটোটা ভেবো না, ঢাকনাটা ভাবো। সেই ঢাকনাটার মাথাটা, ঢাকনাটা কি হবে? এই জায়গাটাতে হবে না এরকম, তাই তো? এই জায়গাটা, তারপরে এখানে এরকম মনে করো, এখানে কি আছে মনে করো, তো আমার বাক্সটা মানে বক্সটা আসবে, কৌটোটা আসবে, যে এই জায়গাটা এখানে এরকম প্যাঁচ থাকবে, ঠিক তো? এখানে থ্রেডস থাকবে যেটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগাবো। তো ইনকার্ভ পোর্শন কোনটা? এইটা হয়ে গেল তোমার ভাল্বটা, এটা এইখানটা হয়ে গেল ভাল্বটা, যেখানে তুমি হয়তো দোকানের নাম লিখলে বা এটা আচার লিখে দিলে। আর যে জায়গাটা এরকম বেঁকে গেল, যে জায়গাটা এরকম বেঁকে গেল, সেই জায়গাটার নাম হচ্ছে কি বলতো? সিঙ্গুলাম আর লঙ্গিটিউডিনাল কানেক্টিং ব্যান্ড। বোঝা গেল কি বললাম? না, দেখো, দেখো আমি দেখাতে চাইছি না, আমি বোঝাতেই চাইছি। দেখো এই ছবিটা দেখো, দেখো এখানে কি রয়েছে? দেখো এইটা হচ্ছে, আমি কি বলেছিলাম? ভালভ। এইটা আমি কি বলেছিলাম? ভালভ, ঠিক তো? এই যে যেটা বেঁকে গেছে, যে জায়গাটা এরকম বেঁকে যাচ্ছে, সেই এইখান থেকে এতটার নাম হচ্ছে কি বলতো? সিঙ্গুলাম। এখান থেকে এতটার নাম হচ্ছে কি? সিঙ্গুলাম বা লঙ্গিটিউডিনাল কানেক্টিং ব্যান্ড, ঠিক তো? তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? ব্যাস 90 ডিগ্রিতে যেটা বেঁকে যাচ্ছে, সেই পার্টটার নাম হচ্ছে সিঙ্গুলাম। বোঝা গেছে? আমি হাতে একটা কৌটো থাকলে ভিডিও দেখালে একদম ক্লিয়ার হয়ে যেত। বোঝা গেছে? দেখাবো? চলো, তাহলে এই ইনকার্ভ পোর্শনটার নাম হচ্ছে সিঙ্গুলাম আর কানেক্টিং ব্যান্ড। বোঝা গেল এত দূর অবধি? দেখো, এবারে আমি তোমাদের একটা জিনিস পড়াবো, যে ডায়াটম সেলকে যখন মাইক্রোস্কোপে দেখে, তো একে দুটো ভিউ কে দিয়ে ব্যাখ্যা করে। ডায়াটম সেলের যে কোনো ব্যাখ্যায় দুটো ভিউ দিয়ে ব্যাখ্যা করে। তো সেই ভিউটা জেনে রাখা আমাদের বড় প্রয়োজন, যে দুটো ভিউ আছে।
ঠিক তো, মাইক্রোস্কোপে বা আমরা চোখে যেরকম ভাবে দেখছি অবশ্যই মাইক্রোস্কোপেই দেখতে হয়, অন্য কোনো উপায় নেই। দুটো যে ভিউ আছে সেই দুটো ভিউকে জেনে রাখা বড় গুরুত্বপূর্ণ। যে একটা ভিউকে বলা হয় কি ভালভ ভিউ। কি বলা হয়? ভালভ ভিউ। হোয়াট ইজ ভালভ ভিউ আমি বলছি। আরেকটা ভিউকে বলা হয় কি বলতো? গার্ডেল ভিউ। কি বলা হয়? গার্ডেল ভিউ। ভালভ ভিউ কি জিনিস? বলছে মনে করো একটা ডায়াটম সেলকে, মনে করো এরকম একটা স্লাইডের মধ্যে তুমি ডায়াটম সেলকে ফেললে, তুমি তো আর কন্ট্রোল হতে ফেলতে পারবে না, তুমি হয়তো দুম করে ফেলে দিলে, ও ঘষড়ে ঘষড়ে গেল। এবার ও কি রকম হলো, একটা মনে করো এইরকম কি রয়েছে, এই যে আমার উপরের যে ছবিটা রয়েছে এইরকম মনে করো ডায়াটম সেলটা আছে, 3D স্ট্রাকচার আঁকা আছে, দেখো আছে। সে মনে করো এইভাবে উল্টে বসে গেল। কেমন ভাবে উল্টে বসে গেল? এইরকম ভাবে বসলো। কথাটা বুঝলে? এইরকম ভাবে বসলে, আর তুমি মাইক্রোস্কোপে দেখছো এইভাবে দেখছো, মাইক্রোস্কোপটা এইভাবে তুমি দেখছো, তোমার মাইক্রোস্কোপটা এইভাবে আছে, তোমার এইখানে চোখ আছে, হ্যাঁ এখানে চোখ আছে। তো তুমি কি দেখতে পাবে? তুমি তার কোন ফেসটাকে দেখতে পাবে? কি দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ, তাহলে তুমি তোমার ভালভটাকে দেখতে পাচ্ছ। আচ্ছা বলো তো কতগুলো ভালভকে দেখছো? একটাই। হ্যাঁ, একটা ভালভকে দেখছো। দিস ভিউ ইজ কল্ড ভালভ। তাহলে ভালভ ভিউয়ে কি হয়েছে? ডায়াটমটা একদম সুন্দরভাবে বসে মানে বসে আছে, এবং ভালভ ভিউতে আমরা দেখতে কি পাবো অরিজিনালি? হয় কি তার টপটা দেখতে পাবো, মানে হয় তার যে কোনো অনলি ওয়ান ভালভ দেখতে পাবো, অনলি ওয়ান কি দেখতে পাবো? ভালভ দেখতে পাবো। হয় আমরা কি দেখতে পাবো? এপিথিকার ভালভটাকে দেখতে পাবো, কিংবা আমরা কি দেখতে পাবো? হাইপোথিকার ভালভটাকে দেখতে পাবো। ঠিক আছে, হয় এপিথিকার ভালভকে দেখতে পাবো, নাই হাইপোথিকার ভালভকে দেখতে পাবো। আমার কথাটা বোঝা গেছে? কিন্তু যাই করি আমরা একটাই ভালভকে দেখবো। কতগুলো ভালভকে দেখবো? একটাই ভালভকে সিন করব। বোঝা গেছে? এরপর গার্ডেল ভিউ জিনিসটা কি? গার্ডেল ভিউ জিনিসটা আমি আঁকতে পারবো না, তোমাদেরকে বোঝাবো। হ্যাঁ, মনে করো এই যে এটাকে টায়ারের মতো শেপ ভাবতে পারি, তো টায়ারটাকে এতক্ষণ শুইয়ে রেখেছিলাম। এবারে টায়ার গাড়িতে যেভাবে থাকে ওই রকম গাড়ির মতন একটা কি করে দিলাম আমি, ওই রকম উঠে দাঁড়িয়ে রাখলো, যে কি করতে পারে গড়গড়িয়ে চলে যেতে পারে। তো সেরকম গাড়ির যেরকম টায়ার থাকে সেই রকম আমি নিয়ে এলাম, চোখ সোজা করে দিয়েছি। ঠিক তো, এবার ওকে এইখান থেকে যদি আমি হাতে করে একটু ছেড়ে ঘুরিয়ে দিই তাহলে ও সামনে গড়গড় করে চলে যাবে। তো এই যে ভিউতে আমরা কি দেখতে পাবো বলতো? আমরা কি দেখতে পাবো? তার গার্ডেলটাকে দেখতে পাবো। গার্ডেল কিন্তু ওই ছোট্ট ওভারল্যাপিং পোরশনটার নাম হচ্ছে গার্ডেল। আমি বারবার বলছি, যে জায়গায় এপিথিকা আর হাইপোথিকা ওভারল্যাপ করেছে শুধুমাত্র সেই অংশটাকে গার্ডেল বলা হয়, অন্য কোনো অংশকে গার্ডেল বলা হয় না। তো এই যে পুরো ভিউটাই যেহেতু গার্ডেল ভিজিবল হয়, দ্যাটস ওয়াই এই পুরো ভিউটাকে আমরা কি বলি বলতো? গার্ডেল ভিউ বলি। আচ্ছা, গার্ডেল ভিউতে তুমি কতগুলো ভালভ দেখতে পাবে? গার্ডেল ভিউতে কতগুলো ভালভ দেখতে পাবে? দুটো। একটাও না। দুটো। একটা দেখো না। বোঝা গেছে? তাহলে গার্ডেল ভিউতে কি দেখতে পাবে? অনলি গার্ডেল পোরশন, না অনলি লিখবো না, গার্ডেল পোরশন ইজ ভিজিবল। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যে এখান থেকে এতটা মনে করে শুধু এইখানে এপিথিকা, মানে এইরকম আমি আঁকছি, মনে করো ছবিটা আমার এইরকম আছে মনে করো, তাই তো? দেখো আমি তোমাদের শিখিয়েছি যে এইখান থেকে এইটুকুন অংশটার নাম হচ্ছে গার্ডেল। কিন্তু আমরা গার্ডেল ভিউ বলে আমরা কি শিখবো? যে গার্ডেল ভিউ হচ্ছে পুরো এইখান থেকে এতটা দেখার যে পদ্ধতি, এইখান থেকে এতটা দেখার যে পদ্ধতি, সেই এতটা দেখার যে পদ্ধতি সেইটা, এটা হচ্ছে চোখটা, হ্যাঁ এই চোখটা দিয়ে আমরা এতটা অংশকে দেখবো, সেই পুরো ভিউটার নাম হচ্ছে গার্ডেল ভিউ। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, ঠিক, চলো হয়েছে। এবার দেখো এই যে সিলিকা গুলো প্রেজেন্ট রয়েছে, যে আউটারে কি আছে? হাইড্রেটেড সিলিকা রয়েছে। আমি বললাম যে আমাদের ভেতরে পেকটিন রয়েছে, আর পেকটিনের সাথে মিলে কি করেছে? সিলিকা তৈরি করেছে। কেমন জানো ব্যাপারটা? ব্যাপারটা যেমন হচ্ছে আমরা সে আজকাল ব্যাটার তৈরি করি না, হ্যাঁ মনে করো কি করলাম, আমি কি করলাম যে পুরো একটা জিনিস তৈরি করলাম, সেটাকে বিস্কুটে মিস্কুটে মাখালাম, তারপরে মনে করো তাকে আমি কি করে দিলাম? চিজের ভিতরে ডুবিয়ে তাকে আমি দিয়ে দিলাম। তো ওই পেকটিনটার সাথেই কে মিশে থাকে? সিলিকাটা থাকে। ওই পেকটিনটার সাথেই কে মিশে থাকে? সিলিকাটা মিশে থাকে। আমার কথাটা বোঝো? ঠিক তো? তো ওই সিলিকাটা কোনটা? ওই সিলিকাটা বলছে যখন মেশে তখন একটু স্টাইল করে মেশে। এ নাকি কি করে? ডিজাইন তৈরি করে। এ নাকি কি তৈরি করে? এই সিলিকা নাকি কি তৈরি করে? ডিজাইন তৈরি করতে পারে। শুধুমাত্র তবে ডিজাইনটা একটা জায়গাতেই তৈরি করে, এটি খুব গুরুত্বপূর্ণ, যে অনলি ইন
ভালভ। কোনখানে তৈরি করে? শুধুমাত্র ভালভেই কি করে, সে ডিজাইনটা তৈরি করে, অন্য কোনো জায়গায় ডিজাইন তৈরি করে না। এখানে দরকার পড়লে লিখে রাখো স্টার দিয়ে যে যে এ কি করে, যেটা সিঙ্গুলামে লিখে দিচ্ছে, আর লংগিটিউডাল এন্ড কানেক্ট অ্যাঙ্গেল লিখতে সময় লাগবে, যে সিঙ্গুলামে কোনো ডিজাইন নেই, নো ডিজাইন, সিঙ্গুলামে কোনো ডিজাইন নেই, শুধু ডিজাইন কোনখানে আছে, ভালভে ডিজাইন আছে, এবং এই ডিজাইনটা করার জন্য দায়ীকে বলছে সিলিকা। এই ডিজাইনটাকে কি বলা হয়, অর্নামেন্টেশন। কি বলা হয়, অর্নামেন্টেশন। দেখো এই অর্নামেন্টেশনের না একটা টেকনিক্যাল টার্ম আছে, একে আরেকটা নামে ডাকা হয়, কি বলা হয়, স্ট্রাইয়েশন। কি বলা হয়, স্ট্রাইয়েশন। ঠিক আছে, এই অর্নামেন্টেশনেরই আরেকটা নাম হচ্ছে স্ট্রাইয়েশন। তো বলছে এরা বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করে, অ্যাজ দে ফর্ম ডিজাইন, তো সেই জন্য তাদেরকে একটা কি বলা হয়, জুয়েলস অফ দ্য প্ল্যান্ট ওয়ার্ল্ড। তো বর্তমানে আর প্ল্যান্ট ওয়ার্ল্ড বলে না, কারণ প্ল্যান্টের মধ্যেই নেই। ঠিক আছে, তো তাও মাথায় রাখবে যে জুয়েলস অফ দ্য প্ল্যান্ট ওয়ার্ল্ড বলে। আচ্ছা আমি একটু বলে নিই, আমি তো ভুলে গেলাম বলতে বলতে, যে ওই যে ডায়াটম কেন বলে, ডায়াটম মানে হচ্ছে যাকে দু খণ্ড করা যায় তার নাম হচ্ছে নাকি ডায়াটম। ঠিক আছে, গ্রিক ভাষায় যাকে দু খণ্ড করা যায় তার নাম হচ্ছে ডায়াটম। এর যেটা সেল ওয়াল সেটা টু পার্টেড, তো দুটো খণ্ড আছে, সেই জন্য এই সেলগুলোকে আমরা কি নামে ডাকি, একটা ভার্নাকুলার নেম যার নাম হচ্ছে ডায়াটম। বোঝা গেছে? চলো আমরা আবার ফিরে আসি, যে সিলিকা কি করে দিয়েছে, ভালভের উপর ডিজাইন করে দিয়েছে, সেই ডিজাইনটার নাম হচ্ছে স্ট্রাইয়েশন। বোঝা গেছে? তো বলছে যে আমরা যদি এই ডিজাইনটাকে দেখি তাহলে দেখতে পাবো যে এরকম কিছু ডট লাইক স্ট্রাকচার আছে। কি আছে, এরকম কিছু ডট লাইক স্ট্রাকচার আছে। এই এক একটা ডট নাকি এক একটা পিটকে রিপ্রেজেন্ট করে, মানে এটা অ্যাকচুয়ালি গর্ত। এই এক একটা ডট ছোট ছোট মার্কিং, ফাইন মানে মার্কিংস, যে এই মার্কিংস গুলো এই এক একটা ডট, এক একটা পয়েন্ট ইজ এ পিট, ইজ এ পিট, এগুলো এক একটাই পিটকে রিপ্রেজেন্ট করে। এই ডট গুলোর নাম বা এই পিট গুলোর নাম হচ্ছে পাংক্টি। বইয়ে ভালো করে পাবে না, দেখে নাও, শেখো। ঠিক আছে, ভালো করে শেখো। চ্যাপম্যান, চ্যাপম্যান নাম শুনেছো? চ্যাপম্যানের বইয়ের নাম শুনেছো? হ্যাঁ, যে চ্যাপম্যানের বই এই জায়গাটা খুব ক্লিয়ার করে লেখা আছে। চ্যাপম্যানের বই অনেকে পড়ে না, মানে ছোট হয়ে গেছে না বইটা, আর নতুন কিছু গল্প নেই। হ্যাঁ, ভিডিজি চ্যাপম্যানের বই, তো ওই চ্যাপম্যানের আর কেউ নতুন কেউ আপডেটও করেনি, কিছুই করেনি। বইটা ভালো বই, কিছু কিছু ক্ষেত্রে মানে ক্লাসিক্যাল পার্টটা ভালো আছে, মানে ওই অত অর্ডার মডার নিয়েই চর্বিত চর্বণ আছে, তবুও কিছু জিনিস তুমি পড়তে পারো চাইলে। দেখো এইটার নাম হচ্ছে পাংটি। এবার বলছি এই পাংটি গুলো নাকি একটা সিরিজে সজ্জিত হয়। ঠিক আছে, মনে করো তুমি যদি একটা, আমি ছবি দেখাচ্ছি, বুঝলে, এইসব ছবি এঁকে আমি কষ্ট করে নিয়েছি একবার। চলো দেখো, দেখো হয়েছে? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে, দেখো। আচ্ছা সবার আগে বলো তো আমাকে এগুলো কি ভিউ? আচ্ছা আমি বলি, চলো একটু পরে বলবো। দেখো এই যে ছোট ছোট ডট গুলো রয়েছে, যে এইরকম যে কি রয়েছে, এইরকম যে ডট গুলো আছে, এই ডট গুলো নাকি একটা সিরিজে অ্যারেঞ্জড, ডট গুলো নাকি একটা সিরিজে অ্যারেঞ্জ, এবং এই সিরিজটাকে তুমি যদি দেখো তাহলে মনে হবে যে এটা নাকি এরকম একটা লাইন আছে, যে লাইনের উপর নাকি এরকম ডট গুলো আছে, মানে তুমি একটা স্পেশাল লাইন দেখতে পাবে, বুঝলে, একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে, এরকম অ্যারেঞ্জমেন্ট যে এর উপর ডট গুলো আছে। কথাটা বোঝাতে পারলাম? এর উপর একটা লাইনকে ধরে ডট আছে। তো এই এক একটা লাইনকে কি বলা হয় বলতো, এক একটা লাইনকে বলা হয় স্ট্রাই। কি বলা হয়, এক একটা লাইনকে কি বলা হয়, স্ট্রাই। আমি আরেকবার লিখছি, এক একটা লাইনকে কি বলা হয়, স্ট্রাই। আমার কথাটা বোঝা গেছে? তো স্ট্রাই গুলো অ্যাকচুয়ালি দেখতে লাগে যে মার্কিং মতন দেখতে লাগে, এদের দেখে কি মনে হয় যে মার্কিং। যে মার্কিংটা কি নিয়ে কম্পোজড, ইট ইজ কম্পোজড অফ পাংটি। কি নিয়ে তৈরি, এটা পাংক্তি নিয়ে তৈরি। ডট গুলো পরপর পরপর একটা সিরিজে সজ্জিত হয়ে সে কি তৈরি করেছে, নাকি কি তৈরি করেছে, এরকম একটা 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 দাগের মতন জিনিস তৈরি করেছে। কথাটা বোঝাতে পারলাম? কথাটা দাগের মতন জিনিস তৈরি, যে দাগের মধ্যে কে বলছে এই ডটস গুলো আছে, এই প্রত্যেকটা ডটস কে পাংক্তি বলে, এই ডটস গুলোকে আমরা কি বলছি, দে আর পিটস। ঠিক, তো প্রত্যেকটা ডট নাকি একটা স্পেশাল সজ্জা রীতিতে সজ্জিত হয়ে গেছে। ঠিক আছে, তার নাম কি বলো তো, তার নাম হচ্ছে তোমার কি বলো, ওই তার নাম হচ্ছে স্ট্রাই। এবং এই স্ট্রাইয়ের সজ্জা রীতিকে আমরা কি বলি বলতো, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ স্ট্রাই, দ্য প্যাটার্ন অফ স্ট্রাই ইজ কল্ড স্ট্রাইয়েশন। কথাটা বোঝাতে পেরেছি? হয়েছে? তাহলে আমরা স্ট্রাইয়েশন
এই যে এখানে দেখছো, এই যে এখানে এখানে এই স্ট্রাকচার গুলো রয়েছে, দেখো এই স্ট্রাকচার গুলো, এগুলো এক একটা পিট, ভালো করে দেখো, যদি দেখতে পাচ্ছ জানি না, তোমরা বইয়ে এই ছবিটা কমনলি পাবে, ঠিক আছে, খুব কমন ছবি, ঠিক আছে। দেখো এই ছবিটা দেখো, এই ছবির মধ্যে দেখো কিন্তু দেখো খাঁজ খাঁজ খাটা খাঁজ খাঁজ কাটা করে, দেখো এখানে একটা খাঁজ আছে, এখানে একটা খাঁজ আছে, দেখতে পাচ্ছ, এখানে একটা, এগুলো এক একটা পিট, এবং এগুলো কি বলছে, একটা বিশেষ সজ্জারীতিতে সজ্জিত হচ্ছে, এরকম এরকম করে আছে, ঠিক তো। এই এক তিনটাকে একসাথে, তিনটের জায়গাটাকে একসাথে কি বলা হচ্ছে, স্ট্রাইয়ার, এক একটাকে কি বলা হচ্ছে, পাংটি। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? এবার আমাকে বলো তো, তাই এটা আমরা কিসের ছবি দেখছি? স্ট্রাইয়েশনের ছবি দেখছি। কি দেখছি আমরা? স্ট্রাইয়েশনের ছবি দেখছি। আমাকে বলো তো এটা কি ভিউ? এটা কি ভিউ? গুড, এটা হচ্ছে ভালভ ভিউ। এটা স্ট্রাকচারটা কিরকম? বোট শেপেড, ঠিক আছে, কিন্তু কিউব, মানে তুমি ধরে নাও এটা বাক্স, কিন্তু হ্যাঁ এটা কিন্তু বাক্স 3D, হ্যাঁ মানে এটা বোট শেপেড। আচ্ছা এটা কি ভিউ? গার্ডেন ভিউ। দেখো এখানে লেখাই আছে গার্ডেলে ওভারল্যাপিং হাফটা দেখা যাচ্ছে, হ্যাঁ। তো বক্তব্য হচ্ছে গার্ডেলে কিন্তু কি থাকে না, গার্ডেলে কিন্তু মানে গার্ডেল পার্টটাতে কি থাকে না, গার্ডেল পার্টটাতে কি দেখতে পাবো না, অর্নামেন্টেশন দেখতে পাবো না। কিছু সারফেসে কিছু অর্নামেন্টেশন কি হতে পারে, তারা ঢুকে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়াল যেটাকে গার্ডেল বলছি, সেই গার্ডেলে কিন্তু আমরা কোনো রকম কি পাবো না, গার্ডেলে আমরা কি পাবো না, কোনো রকম কোনো অর্নামেন্টেশন পাবো না। বোঝা গেছে? মাথায় রাখবে এই কথাগুলো, হয়েছে? তাইলে এগুলোকে কি বলা হয়? পাংটি, একটাকে কি বলা হয়? স্ট্রাই। বোঝা গেছে? হয়ে গেছে? চলো এরপর বলছি এই যে স্ট্রাইয়েশন, মানে স্ট্রাইর যে সজ্জারিতে, স্ট্রাইর যে সজ্জারিতে তাকে কি বলা হয়? স্ট্রাইয়েশন বলা হয়। তো এই স্ট্রাইয়েশনটা নাকি পিনেট ডায়াটম আর সেন্ট্রাল ডায়াটমের ক্ষেত্রে, মানে সেন্ট্রিক ডায়াটমের ক্ষেত্রে একটু আলাদা। যে পিনেট ডায়াটমের কোথায় আসছে, আমি কোথায় আসছি? পিনেট ডায়াটম। পিনেট ডায়াটমের ক্ষেত্রে কিছু জিনিস পড়তে হবে, যে স্ট্রাইয়েশনের প্যাটার্নটা একটু আলাদা। যে বলছে যে এইরকম যদি কি হয়, এইরকম যদি আমরা একটা পিনেট ডায়াটমকে দেখি, তাহলে দেখব তার দুপাশে কে সজ্জিত আছে? স্ট্রাই সজ্জিত আছে। স্ট্রাই গুলো তার দুপাশে সজ্জিত আছে। এই মাঝখানের যেটা ফাঁকা পোর্শন, আদতে ফাঁকা থাকে কিনা পরে দেখছি, এই মাঝখানের যে পোর্শনটাকে, সেটাকে আমরা বলতে পারি যে মিডল পোর্শন, বা এটাকে আমরা বলতে পারি অ্যাক্সিস, বা এটাকে সিম্পলি বলে এই মাঝখানের যে পোর্শনটা, সেটাকে আমরা কি বলি? অ্যাক্সিয়াল স্ট্রিপ বলি। কি বলি আমরা? অ্যাক্সিয়াল স্ট্রিপ, ঠিক তো। তো এই মিডিল যেটা, যেটা কি রয়েছে, মিডিল পোর্শন রয়েছে সেলটার, ভালভটার যেটা কি রয়েছে, মিডিল পোর্শন রয়েছে, সেই মিডিল পোর্শনটাকে আমরা বলবো অ্যাক্সিস বা অ্যাক্সিয়াল স্ট্রিপ। তাহলে অ্যাক্সিয়াল স্ট্রিপের দুই পাশে কে সজ্জিত, লেখা আছে, নোট পেয়ে যাবে। অ্যাক্সিয়াল স্ট্রিপের দুই পাশে কে সজ্জিত? তোমার পাংটিগুলো, স্ট্রাইগুলো অ্যারেঞ্জ। কথাটা বোঝা গেছে? এবার বলছে যে এই অ্যাক্সিয়াল স্ট্রিপটা যেমন আমি এঁকেছি ফাঁকা, সেরকম ফাঁকাও থাকতে পারে, বা কিছু কিছু সময় এর মধ্যে একটা বিশেষ জিনিস দেখতে দেখা যেতে পারে, একটা পকেট লাইক স্ট্রাকচার, ঠিক আছে, একটা ভাঁজ, বা কেউ যেন একটা ব্লেড নিয়ে চিরে দিয়েছে এই মাঝখানটাকে, ঠিক তো, একটা লঙ্গিটিউডিনাল স্লিট বা একটা লঙ্গিটিউডিনাল স্লট তৈরি করে পকেটের মতন, ঠিক আছে। এই লঙ্গিটিউডিনাল স্লিট বা লঙ্গিটিউডিনাল স্লট যেটা কোনখানে থাকে? অ্যাক্সিয়াল স্ট্রিপে থাকে, বলা ভালো মিডল পোর্শনে থাকে, এর নাম হচ্ছে কি বলতো? র্যাফি। এর নাম হচ্ছে কি? র্যাফি। আর যখন সে কি থাকে? ফাঁকা থাকে, যে জায়গাটা কি থাকে, মিডল পোর্শনটা যখন কি থাকে? ক্লিয়ার থাকে, সেই ক্লিয়ার মিডল পোর্শনটাকে কি বলা হয়? সিউডো র্যাফি। সিউডো কথাটার মানে হচ্ছে কি? ফলস। সিউডো কথাটার মানে কি? ফলস। সেই ক্লিয়ার পোর্শনটার নাম হচ্ছে কি? সিউডো র্যাফি। যদি ক্লিয়ার থাকে, কিচ্ছু না থাকে, ঠিক আছে, তখন কোনো লঙ্গিটিউডিনাল স্লিট স্লট কিচ্ছু না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন আছে, বোঝা গেছে? উই কল সিউডোরাফি। আর যদি মাঝখানে একটা কি থাকে? দাগ থাকে, কেউ ব্লেড নিয়ে কেউ চিরে দিয়েছে, উই কলড ইট র্যাফি। এবার বলছে যখন র্যাফি তৈরি হয়, তখন বলছে সেল ওয়াল মেটেরিয়াল, কি বলছে শিখে রাখো, অন্যটা কতটা লেখা আছে, পুরোটা ডিটেলে তো আর লেখা যাচ্ছে না। তো হচ্ছে ওখানে সেল ওয়াল মেটেরিয়াল কি করেছে, যে কিছু কিছু জায়গায় ঠিক হয়ে গেছে, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় সেল ওয়াল মেটেরিয়ালটা কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে, মানে সেল ওয়াল মেটেরিয়ালের মডিফিকেশন ঘটেছে। সেই ঠিক হওয়া জায়গাগুলো আমরা সাধারণত দেখব যে দুটো পোলে একদম, মানে এই যে সেলটার দুটো প্রান্তে আর মাঝখানে কি দেখতে পাবো আমরা? এরকম সেল ওয়াল মডিফিকেশন দেখতে পাবো, মানে অ্যাকচুয়ালি থিকেনিং দেখতে পাবো। এই মাথার গুলোকে কি বলা হয়? পোলার নডিউল। এই মাথারটাকেও একই বলা হয়, পোলার নডিউল। আর এই মাঝখানেরটাকে কি বলে? তোমরাই বলবে।
বলা হয় সেন্ট্রাল নডিউল। বোঝা গেল? কি বলা হয়? সেন্ট্রাল নডিউল। হয়েছে? এগোবো? এগোবো? তাহলে দিস ইজ অল অ্যাবাউট ইওর পিনেট ডায়াটম। দিস ইজ অল অ্যাবাউট ইওর পিনেট ডায়াটম। এবারে যদি সেন্ট্রিক ডায়াটমে আসি, কোথায় আসি আমি? সেন্ট্রিক ডায়াটমে আসি। সেন্ট্রিক ডায়াটমে একটু জিনিসটা ক্লিয়ার, যে এখানে দেখবো স্ট্রায়াসেন যেগুলো আছে সেগুলো রেডিয়ালি অ্যারেঞ্জড, সেগুলো দেখবো রেডিয়ালি অ্যারেঞ্জড, মানে কি এইরকম যদি রয়ে আছে তাহলে সে কি এইরকম ভাবে অ্যারেঞ্জ, সবাই কেন্দ্রের দিকে যাচ্ছে, সবাই কেন্দ্রের দিকে যাচ্ছে, এইরকম ভাবে অ্যারেঞ্জ। ঠিক আছে? হ্যাঁ, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস নো র্যাফি, কোনো র্যাফি কিন্তু নেই। এটা অনেক সময় প্রশ্ন দেয়। ঠিক আছে, এটা অনেক সময় প্রশ্ন দেয় যে সেন্ট্রিক ডায়াটমে কি র্যাফি পাওয়া যায়? না, সেন্ট্রিক ডায়াটমে র্যাফি পাওয়া যায় না। র্যাফি ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ পিনেট ডায়াটমস। বোঝা গেল? ঠিক আছে, হয়েছে? এগোবো? দেখো, এগোবো? ঠিক আছে, চলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো, এরপর আমি সেল ডিভিশন বলবো। এরপর আমি কি বলবো? সেল ডিভিশন। দেখো, এর রিপ্রোডাকশনের কথায় চলে আসবো। এই যে সেল ডিভিশন প্যাটার্নটা, এটাকে আমি বলতে পারি যে কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন। অনেকে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, এটাকে কেউ বলে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ঠিক আছে, অনেকে বলে যে না এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কিন্তু স্পোর তৈরি করবে না। ঠিক আছে, স্পোর তৈরি করে যে সবসময় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে এটাও দিব্যি দেওয়া নেই, সত্যি কথা। হ্যাঁ, বলছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু উইদাউট স্পোর। তো এই বিতর্কে আমরা যাব না, আমরা নর্মাল পড়বো সেল ডিভিশন। এটা একটা ক্যারেক্টারিস্টিক সেল ডিভিশন দেখা যায়। একে অনেকে কি বলা হয়? ফিশন বলে। কি বলে? একে অনেকে ফিশন বলা হয়। ঠিক আছে, দেখো মন দিয়ে শোনো, আমার একটা ছবি একটু ডাউনলোড করে নিলে ভালো হতো। যাই হোক, তোমাদের গল্পটা আগে বলি। দেখো কি হয়, বলছে এই যে ডায়াটমের সেল আছে যার মধ্যে কি রয়েছে, এরকম কি রয়েছে, এরকম রয়েছে এপিথিকা, আর এরকম কি রয়েছে আমার হাইপোথিকা। হাইপোথিকা ছোট আর এপিথিকা হচ্ছে বড়। ঠিক বলছি আমি? ঠিক বলছি? ঠিক তো? দেখো কি ঘটনা ঘটে, মন দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ এটা বোঝাটা। এখান থেকে প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসে, বলবো। তো বলছে যখন সেল ডিভিশন হয় তখন কি ঘটনা ঘটে, বলছে এর যে প্রোটোপ্লাজম সে নাকি হঠাৎ করে জলমল খেয়ে নিয়ে সে নাকি এনলার্জ হয়ে যায়, একটু বড় হয়ে যায়। যখনই একটু বড় হয় যে সে এনলার্জ যখন এক্সপ্যান্ড করে, সেই ফোর্সে এপিথিকা আর হাইপোথিকা এরা দুজন সেপারেট হয়ে যায়, এরা দুজন একটু স্প্লিট অ্যাপার্ট হয়ে যায়। মানে ওই যে ওভাল, ওই যে সিমেন্টিং মেটেরিয়ালটা ছিল, যে কি করেছিল গার্ডেল অঞ্চলে এপিথিকা আর হাইপোথিকাকে জুড়ে রেখেছিল, সেই সিমেন্টিং মেটেরিয়ালটা, বাবা এখন না বাবা, সেই সিমেন্টিং মেটেরিয়ালটা কি করেছিল, সিমেন্টিং মেটেরিয়ালটা কি হলো, ছেড়ে গেল। হয়েছে, এর ভেতরে যেটা ডিপ্লয়েড নিউক্লিয়াসটা ছিল, মানে পুরোপুরি ভাবে বলছি, এর জন্য প্রোটোপ্লাস্ট, একে দেখবে হয়তো লেখা আছে প্রোটোপ্লাস্ট, একবার ডিপ্লয়েড নিউক্লিয়াসের গল্প লেখা আছে, একবার তার ক্রোমাটোফোরের গল্প লেখা আছে। না না, এত বলছি না, আমি সরাসরি বলছি। এর যে প্রোটোপ্লাস্টটা আছে সেটা লংগিটিউডনালি ডিভাইড করলো, মানে এই রকম ভাবে ডিভাইড করে গেল। আমি বলতে পারি যে ভালভের প্লেন ওয়াইজ ডিভাইড করলো, ভালভের সাথে প্যারালালি ডিভাইড করলো, একই কথা বলছি। ঠিক আছে, যে বা থিকার সাথে প্যারালালি ডিভাইড করলো, এরকমও বলতে পারি যে থিকাটা যেমন আছে তার সাথে প্যারালালি ডিভাইড করলো, করিয়ে দাও। তাহলে কতগুলো সেগমেন্ট হলো প্রোটোপ্লাস্টের? দুটো সেগমেন্ট হলো। ছবিটা আমার কেমন হয়ে গেল? ছবিটা আমার হয়ে গেল এই রকম। ছবিটা আমার হয়ে গেল যে এপিথিকা, এপিথিকার মধ্যে কি রয়েছে, প্রোটোপ্লাজম রয়েছে, আমি দেখছি আঁকছি। আর এটা গেল আমার হাইপোথিকা। এই হাইপোথিকাটা ছোট, এর মধ্যেও কি রয়েছে, এরকম নিউক্লিয়াস রয়েছে, প্রোটোপ্লাজম রয়েছে। এর মধ্যেও এরকম কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে আর প্রোটোপ্লাজম রয়েছে। এবার বলছে যে এইটা ছিল আমার কি, এপিথিকা, আর এইটা ছিল আমার কি, হাইপোথিকা। এটা ছিল আমার কি, হাইপোথিকা। দেখো এরা এখন অবস্থায় কেমন আছে, যে এরা কিন্তু একে অপরের থেকে সরে গেছে, এরা কিন্তু একে অপরের থেকে সরে গেছে। আমি এরকম ভাবে একটু এঁকি, এইটা গেল আমার এপিথিকা, আর এই ছোটটা হয়ে গেল আমার হাইপোথিকা। এরকম ভাবে দেখতে বুঝতে সুবিধা হচ্ছে। এর ভেতরে কি রয়েছে, এর ভেতরে প্রোটোপ্লাজম রয়েছে যার মধ্যে একটা সিঙ্গেল ডিপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে, এর মধ্যেও প্রোটোপ্লাজম রয়েছে যার মধ্যে একটা সিঙ্গেল ডিপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যে এই প্রোটোপ্লাস্টের দেখো একদিকে কি আছে, সেল ওয়াল আছে, একদিকে কি রয়েছে, সেল ওয়াল আছে, আরেকদিকে কিন্তু তার এটা হচ্ছে নেকেড সারফেস। এই অঞ্চলটা বা এর এই অঞ্চলটা এটা হচ্ছে তার নেকেড ফেস,
এটা হচ্ছে তার নেকেড সারফেস বা নেকেড ফেস, একই কথা। ঠিক তো? সে এই নেকেড সারফেসে নাকি সেই একটা নতুন সেল ওয়াল সিক্রেট করার ক্ষমতা রাখে। ঠিক তো? কিন্তু যে সেল ওয়ালটা সে তৈরি করে তার কোন দিকে তৈরি করে, তার নেকেড ফেসেই তৈরি করে। তো নেকেড ফেসে এবার সেল ওয়াল তৈরি করা শুরু হলো। যে দেখো আমি দুটোই নতুন সেল ওয়ালকে অন্য কালারে আঁকছি। তো এই নেকেড ফেসটাই কি তৈরি করলো, সেল ওয়াল তৈরি করলো। এবং সেল ওয়ালটা কেমন তৈরি করে বলছে দিব্যি দেওয়া আছে নাকি, যে তার যে সেল ওয়ালটা এক্সিস্টিং, যেটা তার আছে এক পাশে, তার থেকে সে ছোট সেল ওয়াল তৈরি করে। মানে মোদ্দা কথা, যে সেল ওয়ালটা তার আছে সেই সেল ওয়ালটাকে সে ভেবে নেয় এপিথিকা, আর নতুন যে সেল ওয়ালটা তৈরি করে সেটা কি হয়ে যায়, অলওয়েজ হাইপোথিকা। তাহলে আমি আরেকবার বলছি পুরো গল্পটা। কি হলো, প্রোটোপ্লাস্ট এক্সপ্যান্ড করলো, এপিথিকা আর হাইপোথিকার মধ্যে যে সিমেন্টিং মেটেরিয়াল ছিল মানে গার্ডেলকে কি করে দিল, ওপেন করে দিল। কি হলো, এর মধ্যে যে প্রোটোপ্লাস্ট সেটা লঙ্গিটিউডিনালি ডিভাইড করলো। ঠিক আছে, এপিথিকার গায়ে একটা প্রোটোপ্লাজম মানে কি রয়েছে, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস রয়েছে, হাইপোথিকার গায়েও সাইটোপ্লাজম নিউক্লিয়াস রয়েছে, থাকুক। তারা স্প্লিট অ্যাপার্ট হয়ে গেছে, পাশাপাশি সরে গেছে। এরপর কি হয়েছে, যে প্রোটোপ্লাজমের একদিকে সেল ওয়াল আছে, এই প্রোটোপ্লাজমেরও একদিকে সেল ওয়াল আছে। এই প্রোটোপ্লাজমটাকে যদি বলি এর কোন দিকে সেল ওয়াল আছে, এর কোন দিকে সেল ওয়াল আছে, এর ধরে নাও আমি কথার কথা আমি পড়ানোর জন্য বলছি লেফট সাইডে সেল ওয়াল আছে, আর এর কোন দিকে সেল ওয়াল আছে, রাইট সাইডে সেল ওয়াল আছে। তাহলে দুজনেরই কিন্তু একদিক করে সেল ওয়াল নাই, ওটা হচ্ছে তার ফ্রি সারফেস বা ওটা তার নেকেড সারফেস। ওই নেকেড সারফেসে সে কি করার ক্ষমতা রাখে, সে নতুন সেল ওয়াল সিক্রেট করার ক্ষমতা রাখে। এবার কি ক্ষমতা দিয়েছে বলছে তুমি সেল ওয়াল তো তৈরি করতে পারবে, কিন্তু তোমার যে সেল ওয়ালটা এক্সিস্টিং সেল ওয়াল, দ্যাট বিং দা কি বলবো এপিথিকা, তোমাকে ভেবে নিতে হবে যে তোমার যেটা এক্সিস্টিং সেল ওয়াল আছে সেটা সব সময় কি হবে, সেটা সব সময় এপিথিকা। তুমি নতুন যে সেল ওয়ালটা তৈরি করবে, নিউ সেল ওয়াল, নতুন যে সেল ওয়াল সিক্রেট করবে, এই নিউ সেল ওয়ালটা অলওয়েজ কি হবে, হাইপোথিকা হবে। আমার কথাটা বোঝাতে পারলাম? এটা বোঝা গেলে আর কিছু ব্যাপার নেই, কি হবে, হাইপোথিকা হবে। বোঝা গেছে? হয়ে গেল? হ্যাঁ স্যার। ঠিক হয়ে গেছে। দেখো এবারে কি ঘটনা ঘটলো, যে নতুন সেল তো তৈরি হয়ে গেল, তাহলে এটা একটা কমপ্লিট ডায়াটম, এটাও একটা কমপ্লিট ডায়াটম হয়েছে। দেখো ঘটনাটা কি ঘটবে, যে দুটো ডায়াটম, একজন কিন্তু যে মাদার ডায়াটম মানে যে ডিভাইড করেছিল সেই মাদার ডায়াটমের সেম সাইজের, আরেকজন কিন্তু কি হয়ে গেল, কি হয়ে গেল, স্মলার হয়ে গেল। কথাটা বোঝাতে পারলাম? একজন ছোট হয়ে গেল, আর একজন কিন্তু মাদার মানে যে মাদার সেলটা দিকে তারা ডিভাইড করেছিল সেই মাদার সেলের সেম সাইজের হলো। ক্লিয়ার? বোঝাতে পেরেছি আমি কি বললাম? হ্যাঁ স্যার। ঠিক তো? হ্যাঁ, কারণ যে মাদার সেল থেকে যে এপিথিকা পেয়েছে সে যে নতুন হাইপোথিকাটা তৈরি করেছে একদম মাদার সেলের মতনই করেছে, কারণ মাদার সেলের এপিথিকাটাই সে পাচ্ছে। তাই তো? ক্লিয়ার আমার কথাটা? কিন্তু যে মাদার সেলের হাইপোথিকাটাকে পেয়েছে সে তো ছোট পেয়েছে, তাকে আমরা এখন কি হিসাবে কনসিডার করছি, যে যে মাদার সেলের যে হাইপোথিকা ছিল বর্তমানে সে এপিথিকা, এবং তার এগেইনস্টে নতুন একটা কি তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, একটা হাইপোথিকা তৈরি হয়েছে। আমার কথাটা বোঝাতে পেরেছি? তাহলে মাদার সেলের হাইপোথিকা কি হয়ে গেছে এখন এপিথিকা, আর মাদার সেলের যে এপিথিকা ছিল সেও একটা অন্য সেলের এপিথিকা। বোঝা গেছে? তাহলে মাদার সেলের এপিথিকা যে সেলটা পেলো, মানে এগুলোকে আমরা কি বলি, ডটার সেল বলি, এগুলোকে আমরা কি বলি, ডটার সেল বলি। তাহলে যে ডটার সেলটা মাদার সেলের কি পেলো, এপিথিকাটাকে পেলো, যে কি পেলো, মাদার সেলের কি পেলো, এপিথিকা পেলো, মাদার সেলের কি পেলো, মাদার সেলের কি পেলো, এপিথিকাকে পেলো, সে কি হলো, সেম সাইজের হলো, সে কি হলো, সেম সাইজের হলো। কিন্তু যে কি পেলো, মাদার সেলের হাইপোথিকাটাকে পেলো, ঠিক তো, সে কি হয়ে গেল, স্মলার হয়ে গেল। কারণ এই হাইপোথিকাটা তো আর হাইপোথিকা হিসেবে ট্রিট করবো না, এই হাইপোথিকাটাকে কি হিসেবে ট্রিট করবে সেলটা, এপিথিকা হিসেবে ট্রিট করবে। মানে তাহলে আউট অফ টু ডটার সেল একটা কি হবে, মাদার সেলের সেম সাইজের হবে, আর একটা সেল কি হবে, স্মলার সাইজের হবে। ক্লিয়ার আমার কথাটা? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ক্লিয়ার। দেখো এবারে যদি আমি এই সেলটাকে নিয়ে এবার দুটো লাইন ভাঙি, আমি দুটো লাইন লিনিয়েজ বলে, মানে লাইনকে প্লুরাল নাম্বারে লিনিয়েজ বলে। ঠিক আছে, আমরা দুটো লিনিয়েজ, আমি ওখানে যেটা লিখেছি সম্পূর্ণ নিজের ভাষায় লেখা আছে, হ্যাঁ, যেটা আমি এক্সপ্রেস করেছি সেটাই তোমাদের নোটে দেবো। হয়েছে? তো দেখো কি বলছে, এই পুরো ব্যাসিলারি অফ আইসি আমি বেশিরভাগটি নিজের লেখাতেই এক্সপ্রেস করেছি। দেখো দেখবে পড়ে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আমি যদি
এই লিনিয়েজটাকে দেখি, যেটা ছোট, অলরেডি ছোট হয়ে গেছে, আফটার ফার্স্ট ডিভিশনই কি হয়ে গেছে, সে ছোট। এরপরে সে আবার ডিভাইড করবে, ডিভাইড করলে কি হবে, এই সেলটার সেম সাইজের একটা সেল হবে, হবে একটা সাইজ হবে, হ্যাঁ কি না, হবে। আর একটা কি হবে, স্মলার হবে, ঠিক আছে, ঠিক আছে। এই স্মলারটাকে আবার ধরো এ কি হবে, যদি এ ডিভাইড করে, এই স্মলারটা আবার কি হবে, সেম সাইজের একটা সেল তৈরি করবে, আবার কি হবে, এ স্মলার হবে। ক্লিয়ার। সেকেন্ড লিনিয়েজটাকেও দেখো, যে একটা লিনিয়েজকে দেখো যে এখানে কি করলো একটা, তাহলে এখানে কি করলো, ডিভাইড করলো, ডিভাইড করে একটা কি হবে, সেম সাইজের সেল হবে, আরেকটা কি হবে, স্মলার হবে। এই স্মলারটা যখন ডিভাইড করলো কি হবে, সেম সাইজের আরেকটা কি হবে, স্মলার হবে, ঠিক আছে। আবার ডিভাইড করলো, মানে যত যাচ্ছি আমরা দেখছি যে একটা শুধু সেম সাইজের সেল আছে, আর আরেকটা কি হচ্ছে, আস্তে আস্তে স্মলার হয়ে যাচ্ছে। কিন্তু এই যে সেম সাইজের সিরিজটা, এই সিরিজটা কার সাথে মিল খাই বলো তো, একদম মাদার সেলের সাইজ। বাকিগুলো হচ্ছে সেম সাইজ পাচ্ছি, কিন্তু এরা কিন্তু আলটিমেটলি স্মলার, এরা কিন্তু আলটিমেটলি অলরেডি কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ঠিক তো। তাহলে এইরকম একটা পিকিউলিয়ার সেল সাইকেল, যেখানে যত সেল ডিভিশন প্রগ্রেস হচ্ছে তত সেলের সাইজ কি হচ্ছে, ছোট 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 হয়ে যাচ্ছে। আমার কথাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, এই পিকিউলিয়ার সেল ডিভিশনটাকে প্রথমবার আবিষ্কার করেছিল দুজন সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে, সরি, একজনের নাম হচ্ছে ম্যাকডোনাল্ড, ঠিক আছে, আরেকজনের নাম হচ্ছে ফিটজার, পিটা সাইলেন্ট, হ্যাঁ, ম্যাকডোনাল্ড ফিটজার্স। তাদের নাম অনুসারে এটাকে কি বলা হয়, ম্যাকডোনাল্ড ফিটজার্স ল। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে একটা সিরিজ, প্রত্যেকটা সেল ডিভিশন সাইকেলে একটা সিরিজ সেম সাইজের থাকবে মাদার সেলের সাথে, আর একটা সিরিজ কি হবে, আস্তে আস্তে ছোট হতে শুরু করবে। বোঝা গেছে, হ্যাঁ কি না? থিওরিটিক্যালি এইটার নামই হচ্ছে ম্যাকডোনাল্ডস ফিটজার্স ল। পরের দিন জাস্ট এইখান থেকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন শুরু করব। এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন একটা স্পেশালাইজড স্পোরের মাধ্যমে হয়, বেশিরভাগটা, অন্য কিছু তো হতে পারে, পরে পরে শিখবো আমরা। যে স্পেশালাইজড স্পোরটার নাম হচ্ছে অক্সোস্পোর। কি নাম? অক্সোস্পোর। এবং সেক্সুয়াল সাইকেলে কেন তারা পার্টিসিপেট করে, তার পেছনে একটা বিরাট বড় রিজন রয়েছে। যে দেখো, বলছে যে সিরিজগুলো স্মলার হচ্ছে, সে স্মলার হতে হতে কোনো এক সময় তো পয়েন্টে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ কি না? সে তো ছোট হয়ে যাবে, আস্তে 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 ছোট হতে হতে সাইজটা তো নীল হয়ে যাবে, থিওরিটিক্যালি হবে না? অঙ্ক যদি করি তো আস্তে আস্তে একদম নীল হয়ে যাবে, তার সাইজ কি বলে কিছু থাকবেই না। বালির দানার থেকেও সে, মানে বালির দানা তো চোখে দেখতে পাই, ওরা এমনিতেই মাইক্রোস্কোপিক, তার মানে কি অবস্থা হবে বুঝতে পারছো? তাহলে এই সাইজ, এই ছোট সাইজের যে সেলগুলো, তাদেরকে কি হতে হবে, আবার যদি বড় না হতে পারে তারা, তাহলে কিন্তু তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তাইলে তারা বড় হওয়ার জন্য কি তৈরি করে বলতো, কিসে পার্টিসিপেট করে, তারা নাকি সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। শুধুমাত্র তাদের একটাই পারপাস, তাদের রিপ্রোডাকশন সুন্দর চলছিল এইভাবে, ঠিক আছে। কিন্তু তারা যখন রিপ্রোডাকশন চালাচ্ছিল, দে বিকেম প্রোগ্রেসিভলি স্মলার এন্ড স্মলার, তাদের সাইজের কি হচ্ছিল, ডিমিনিশন হচ্ছিল। তো সেইটাকে তারা কি করবে, যাতে নীল না হয়ে যায়, আবার যেটা পুরনো সাইজ সেইটাকে কি করবে, রিস্টোর করবে। সেটাকে কি করবে, রিস্টোর করবে, তাই তো। আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, নীলটা যেন না থাকে সেটাকে রিস্টোর করে আবার পুরনো সাইজে ফিরিয়ে আনার জন্যই তারাই শুধুমাত্র কোথায় পার্টিসিপেট করে বলতো, সেক্সুয়াল রিপ্রোডাকশনে। এই যে এই সিরিজটা জীবনে কোনোদিন সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে না, যারা মাদার সেলের সেম সাইজের হয় না, তারা কোনোদিন কিসে পার্টিসিপেট করে না, সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে না। বাকি যে এখানে যতগুলো লিখলাম আমি, ঠিক আছে, তুমি নিজের মতন করে অঙ্ক করে নিও, এই প্রত্যেকটা যাদের সাইজ ছোট হয়ে গেছে তারা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করে সেক্সুয়াল রিপ্রোডাকশনে, এবং তারা ওই অক্সোস্পোরের মাধ্যমে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। অক্সোস্পোর, অক্সো কথাটার মানে হচ্ছে গ্রোথ, যে কি হবে, প্রোটোপ্লাস্টটা এনলার্জ করবে, সে সাইজে বড় হয়ে যাবে, ঠিক আছে, এবং তারকে ঘিরে কি হবে, এপিথিকা হাইপোথিকা জেনারেট হবে। বোঝা গেছে? এটাই হচ্ছে স্টাইল, যে কি হয়ে গেছে, ছোট তো আমি হয়ে গেছিলাম, আমি বড় হয়ে যাব, আবার আমি নিজের সাইজটাকে রিস্টোর করব,
ঠিক আছে, না হলে এক্সটিংক্ট হয়ে যেত যদি এরকম সেল ডিভিশন করতো, মানে রিপ্রোডাকশন করে এক্সটিংক্ট হয়ে যেত। এটা হবে না বলেই সাইজ কি করার জন্য, রিস্টোর করার জন্য কি হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনে কারাই পার্টিসিপেট করে? যাদের কি হয়েছে ওই ম্যাকডোনাল্ড ফিটজার্স লয়ে মানে ফিজেন প্রক্রিয়ায় যাদের কি হয়েছে সাইজের কি হয়েছে ডিক্রিমেন্ট ঘটেছে, তারাই শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে, অন্য আর কেউ নয়। ঠিক আছে, অক্সফোর্ড পড়াবো আজকে না থাকবে? স্যার হ্যাঁ, আমারও মনে হয় যে অক্সফোর্ডটা একটু টাইম লাগুক, শিখে নাও। ঠিক আছে, আচ্ছা কারো কোথাও প্রশ্ন রয়েছে? স্যার বলছি যে র্যাফিটা কি মানে সেল ওয়ালেরই পার্ট? হ্যাঁ, র্যাফিটা কি বলবো যে ওই যে ভালভটাকে যদি আমি ব্লেডে করে চিরে দিই, ঠিক আছে, ব্লেডে করে চিরিয়ে দিয়ে যদি যে জিনিসটা তৈরি হবে সেটার নামই হচ্ছে র্যাফি। সেখানে একটা লঙ্গিটিউডিনাল স্লিট থাকতে পারে বা স্লট, স্লট যদি হয় তাহলে একদম ডিপ যদি চিরে দিই পকেটের মতন যদি করি ওই জায়গাটায় তুমি যদি হাঁটো তাহলে তলায় ঢুকে যাবে, গ্রুপ যদি বানিয়ে দিই তো সেইটার নাম হচ্ছে র্যাফি। বোঝা গেছে? আচ্ছা ভালো, আর কারো কোনো প্রশ্ন হয়ে যাচ্ছে? স্যার একটু প্রথমের দিকে গুলি একটু উপরে বলে দিন। কি বলবো বলো? প্রথমে ওই সেল ওয়ালের আগে পর্যন্ত একটু বলে দিন। আমার দেরি হয়ে গেছিল আজকে জয়েন। ও এখানে কিছু নেই, আমি বললাম যে এটাকে গোল্ডেন ব্রাউন অ্যালগি বলে। এরা এখন আর অ্যালগি নয়, এরা প্রোটিস্টার মধ্যে আছে। এদের যদি ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলো তাহলে এর ইউনিসেলুলার ইউক্যারিওট, ঠিক আছে, এবং প্রোটিস্টাদের যেটা যার জন্য প্রোটিস্টা কিংডমটা, যে এদের একটা থাকার একটা বিশেষ পদ্ধতি দেখা গেছে যে এরা থাকে কিরকম সবসময় কলোনি ফর্মে করে, মানে এরা কলোনি তৈরি করে, একসাথে থাকে, একা একা থাকে না, ঠিক আছে, তো কলোনি রূপে থাকে। বোঝা গেছে? এইটুকুনি বলা আছে যে প্ল্যাঙ্কটন নেকটন বেন্থস ওটা জিজ্ঞাসা করলো আমি বললাম তাই, ওটা দেখবে। আচ্ছা পিগমেন্ট কি থাকে সেটা আমি বললাম যে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল সি এক্স্যাক্টলি লাইক দ্য ফিওফাইসি কি থাকে, ফিওফাইসির যেরকম পিগমেন্ট কম্পোজিশন সেই রকমই থাকে, ক্যারোটিনটা একটু অন্য থাকে। বাকি তোমার যে কি বলছি যে জ্যান্থোফিল সেটাও নাকি কি নাম তার ডায়াটোমিন, সেটাই নাকি ব্রাউন কালারকে ইম্পার্ট করে প্রডিউস করে। পরবর্তীকালে জানা গেল যেটা ডায়াটোমিন বলছি আসলে সেটা সেই ওই ফিওফাইসিরি ফিউকোজ্যান্থিনটা। কিন্তু এরা সবাই মিলে মানে অল টুগেদার ক্লোরোফিল ক্যারোটিন অ্যান্ড দ্য জ্যান্থোফিল টুগেদার তারা কি কালারকে ইম্পার্ট করে, গোল্ডেন ব্রাউন কালারকে ইম্পার্ট করে। আমি বলেছিলাম যে চকলেটকে যদি গলিয়ে দাও তাহলে যে কালারটা দেখতে পাবে দ্যাট ইজ কল্ড গোল্ডেন ব্রাউন, দ্যাট ইজ কল্ড গোল্ডেন ব্রাউন। বা টিভিতে যেরকম দেখায় যে চকলেটের উপর একটু আলো ফেলে দিলাম, ঠিক আছে, একটু সূর্যের আলো যেরকম ছবি তোলে, ঠিক আছে, একটু সানকিস্ট যদি চকলেট কিরকম দেখায় যে ব্রাউনও আছে আর ওই জায়গাটা একটু ইয়েলো ইয়েলো ভাবও আছে, দ্যাট ইজ কল্ড গোল্ডেন ব্রাউন। কালারগুলোকে চিন্তা করো, ঠিক আছে, এটা আমার সুবিধা হয় কারণ আমি আজ প্রায় 12 বছর ধরে ছবি তুলছি, তাই কালার সম্পর্কে আমি একটু একটু খুঁতখুঁতে আছি। হয়ে গেছে? দেখো ফ্ল্যাজেলেশন, ফ্ল্যাজেলেশন জিনিসটা কি আমি বলবো যে এদের ব্যাসিলিডিওফাইসিতে ফ্ল্যাজেলেশন যে ফ্ল্যাজেলাস স্টেজগুলো ইলাবোরেট নয়, প্রচুর অনেক জায়গায় দেখা যায় যেমন ক্লোরোফাইসিতে প্রচুর ফ্ল্যাজেলাস স্টেজ, না মানে ব্যাসিলিডিওফাইসিতে ফ্ল্যাজেলেশনটা খুব একটা ইলাবোরেট নয়, খুব কম জায়গায়, খুব রেস্ট্রিক্টেড, খুব কনফাইন্ড। বোঝা গেছে ফ্ল্যাজেলেশনটা? একটা জায়গা দিয়ে পাবো সেটার নাম হচ্ছে স্ট্যাটোস্পোর, ইট ইজ আ কাইন্ড অফ কি বলবো একটা স্পোর যেটা আমরা পরে বলবো, মানে স্পার্মও আমরা পাবো। তো এখানে কি দেখতে পাবো যে এখানে কি রয়েছে, একটি মাত্র ফ্ল্যাজেলা থাকে, সেটা অ্যান্টিরিয়ারলি ইনসার্টেড এবং টেনসাইল টাইপের। সেল ওয়ালে কি বললাম দুটো লেয়ার থাকে, তার মধ্যে কি বলেছে যেটা ইনার লেয়ার সেটা কি নির্মিত, পেকটিন নির্মিত। আউটার ওয়ালটাই কি থাকে, হাইড্রেটেড সিলিকা থাকে। দেখো সেলুলোজ এখানে অ্যাবসেন্ট হয়ে গেছে, এটাও একটা কারণ যে প্ল্যান্ট থেকে বের করে দেওয়ার কারণ। রিজার্ভ ফুড বলেছি তো আগে, আমি রিজার্ভ ফুড থেকে এসছো। যাই হোক বলে দেখো রিজার্ভ ফুডে কি থাকে, তোমার বলছে স্টার্চ কোনোদিন থাকে না, প্ল্যান্টদের কি বলতো স্টার্চ থাকেই ম্যাক্সিমাম, মানে স্টার্টিং ফ্রম অ্যালগি টু অ্যাঞ্জিওস্পার্ম সবার উপর থেকে নিচ অব্দি কি বলতো স্টার্চ থাকে। প্রিমিটিভ অ্যাডভান্স সবার স্টার্চ মোটামুটি দেখায়, এটা স্টার্চ দেখায় না, এটাও একটা কারণ এদেরকে বের করে দেওয়ার। বোঝা গেছে? হয়েছে? তাহলে এই করে কি থাকে, লিউকোসিন বা ক্রাইসোল্যামিনারিন থাকে। কিছু বইয়ে যদি একই সাথে লিখে তোমরা একদম লিখবে না দুটোই একই জিনিস, দুটোই একই জিনিস, যেটাই লিউকোসিন সেটাই ক্রাইসোল্যামিনারিন। আগে লিউকোসিন বলা হতো, এটা হচ্ছে ওল্ড নেম, এটা হচ্ছে কি তোমার ওল্ড নেম, এটা হচ্ছে নিউ নেম, ঠিক আছে। ওয়েল থাকে আর ভলিউটিন থাকে। বোঝা গেছে? বেশ এইটুকুনি বললাম।
হয়েছে? আচ্ছা একটা কথা বলি, আমি বলতে ভুলে যাব, মনে রাখবে না মনে থাকবে না জানি না, বলে দিই শোনো। বলছে কি থাকে নাকি এরা নাকি এদেরকে প্রোটিস্টা বা এরা একটা কিছু অ্যানিমেল ক্যারেক্টারও দেখায়, হ্যাঁ সেই অ্যানিমেল ক্যারেক্টারটা কি জানো? বলছে এরা নাকি কি করে ইউরিয়া সাইকেল দেখায়। কি দেখায়? ইউরিয়া সাইকেল দেখায়, ঠিক আছে? হ্যাঁ মানে সেই যে অর্নিথিন সাইকেল যেরকম আছে না লিভারে যেটা হয়, অর্নিথিন সাইকেল, তারপরে ওই ইউরিয়া তৈরি হয়, সেই ইউরিয়াটা কিডনিতে আসে, তারপরে তার আল্ট্রাফিল্ট্রেশন স্টার্ট হয়, ঠিক তো? হ্যাঁ, তো ওই অর্নিথিন সাইকেলের মতন ইউরিয়া সাইকেল নাকি এরা দেখায়। তো এটা একটা অ্যানিম্যাল ফিচার, মাথায় রাখবে যদি বাই চান্স প্রশ্ন দেয় যে এটা কার দেখা যায়, অ্যানিম্যাল ফিচার তো আর দেবে না, তাহলে তুমি চট করে বলে দেবে যে কি। তো তোমাকে দিতে পারলে যে অ্যালগিদের মধ্যে কার ইউরিয়া সাইকেল দেখে, তখন তুমি এটা অ্যান্সার করবে, ঠিক আছে? তখন তুমি এটা অ্যান্সার করবে, ব্যাস। আর কিছু? আরো কিছু আছে আমি বলবো, এই যে সেল ডিভিশনটা এটা নাকি কি হয় বেশি এনহ্যান্সড হয়, এটার মধ্যে নাকি একটা সার্কাডিয়ান রিদিম দেখা যায়। সার্কাডিয়ান রিদিম মানে কি, কিছু কোনো একটা সময়ে বেশি কোনো একটা সময়ে কম, এরকম যদি দেখা যায়, একটা ছন্দ দেখা যায়। তো এই যে সেল ডিভিশনটা এটা নাকি রাত্রে বেলায় ভালো হয়, ঠিক আছে? রাত্রেবেলা অনেক র্যাপিড হয়, এবং এই র্যাপিড হওয়ার জন্য একটা এলিমেন্টের দরকার হয় যার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকেট, ঠিক আছে? জলের মধ্যেই নাকি অ্যালুমিনিয়াম সিলিকেট পেয়ে যায়, তার জন্য হয়, ঠিক আছে? এগুলো নিয়ে আর কথা বলবো না, এগুলো তোমাদের আসবে না, হয়ে গেছে? চল, আর বলতে হবে কি? একটু তোমরা বইয়ে ছবি দেখবে, ঠিক আছে? বইয়ে ছবি দেখে তারপরে আমাকে বলবে যদি কোথাও অসুবিধা হচ্ছে। আমি মোটামুটি তোমাদের যতটা বলার বলে দিলাম, হয়েছে? আমরা তাহলে এরপরে ব্যাসিলারি অফ আইসি পরের দিন হয়তো পুরোটা লাগবে না, মোটামুটি আর 15-20 মিনিট লাগবে। তারপরে আমরা সায়ানোফাইসি শুরু করব। সায়ানোফাইসি মানে হলেও আমার সায়ানোফাইসিটা তো হয়তো আমার পরের দিনটা লেগে যাবে, মানে ওই আর এই পরের পরের ক্লাসটা তারপরের ক্লাসটা, ঠিক আছে? মানে আর 2টো দিন হয়তো আমার লাগবে। তারপরে ইকোনমিক ইম্পর্টেন্স যদি তোমরা চাও আমি বলে দেবো, যদি না চাও আমি সিম্পল নোট দিয়ে দেবো, কারণ আশা করি তোমরা ওগুলো পড়তে পারবে। হ্যাঁ, অ্যাজ ইউ উইশ, তোমরা আমাকে বলবে কি করবে, নাহলে আমরা প্রাইভেট শুরু করবো। প্ল্যান্ট গ্রুপস অনেকটা, এটাকে ছোট করা মানে কি বলতো বেশ কষ্টসাধ্য ব্যাপার। আমি তোমাদের বারবার বলেছিলাম যে প্ল্যান্ট গ্রুপস যখন পড়াবে আমার সাথে সাথে তোমাদেরকেও পড়তে হবে, হয়েছে? অফ করি তাহলে।